ওয়েলকাম ব্যাক টু নার্সিং পাঠশালা। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আজ আমি যেই পিবিএন 2023-এর কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করব, তো চলো শুরু করি। ফার্স্ট কোশ্চেন ছিল দ্য স্মলেস্ট বোন ইন আওয়ার বডি, মেলিয়াস, স্টেপিস, ইনকাস আর নেজাল বোন। অ্যান্সার হবে স্টেপিস। এটা কোথায় থাকে? আমাদের যে মিডল ইয়ার রয়েছে, মিডল ইয়ারের মধ্যে তিনটে বোন হচ্ছে ম্যালিয়াস, ইনকাস এবং স্টেপিস। তার মধ্যে স্টেপিস হচ্ছে সব থেকে ছোট বোন আমাদের বডির মধ্যে। The light sensitive part of eye is called. আইয়ের মধ্যে যেটা লাইট সেন্সিটিভ পার্ট কোনটা? কোরয়েড, স্ক্লেরা, রেটিনা নাকি লেন্স? ওয়ান লাইনার কোশ্চেন। আইস এর স্ট্রাকচার আমি তোমাদের অলরেডি ডিসকাস করেছি। তো আই সেন্সিটিভ পার্ট যেটা হচ্ছে রেটিনা, লাইট সেন্সিটিভ। Which of the following muscular valve controls the flows of digestive juice from hepatopancreatic duct to duodenum? তাহলে এই কোশ্চেনটা কিন্তু তোমাদের এমএসসি এর কোশ্চেনে এসেছিল, তাই না? তো এখানটায় বলছে যে কোন ভালভটা হেপাটোপ্যানক্রিয়াটিভ ডাক্ট থেকে ডিউডেনামের যে ফ্লোটাকে কন্ট্রোল করে। এটাও আমি অলরেডি এক্সপ্লেন করেছি। তাহলে এখানটায় অ্যান্সার কি হবে? স্ফিংটার অফ ওডি হবে। তাহলে আমি তোমাদের বলেছিলাম যে প্রত্যেকটা ইয়ারের কোশ্চেন তোমাকে সলভ করতে হবে। তাহলে এই ইয়ারের পোস্ট বেসিকের কোশ্চেন কিন্তু নেক্সট ইয়ারের যেই এমএসসি এর কোশ্চেন পেপারে রয়েছে, তাই না? তাহলে এইভাবে তোমাদেরকে প্রত্যেক 8টা পেপারের কোশ্চেন অ্যান্ড অ্যান্সার সলভ করতে হবে। তুমি পোস্ট বেসিকের এক্সাম দাও বা তুমি এমএসসির এক্সাম দাও, ঠিক আছে? ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। Which of the following organs is known as the graveyard of RBC? RBC graveyard. Graveyard বলতে কি বলা হয়? শ্মশান ভূমি বা কবরস্থান বলা হয়, অ্যাকচুয়ালি কবরস্থান। গ্রেভিয়ার্ড মানে কবরস্থান। তাহলে আরবিসি যে ব্রেকডাউন হচ্ছে বা আরবিসি ডেথ হয়ে যাচ্ছে, তারপরে সেটা কোথায় গিয়ে জমা হচ্ছে? তো তার জায়গা হচ্ছে যে স্প্লিন। স্প্লিনে গিয়ে জমা হয়। সেই জন্যই যাদের আরবিসি ব্রেকডাউন খুব বেশি হয়, যেমন থ্যালাসেমিয়া পেশেন্টদের ক্ষেত্রে ধরতে পারি, তো সেখানে হিমোলাইসিস অনেক বেশি হয় বলে আলটিমেটলি স্প্লিনোমেগালি হয়ে যায়, যেটাকে ওটি করে বাদ দিতে হয় বা স্প্লিনেক্টমি করতে হয়। Which of the following is a part of hindbrain? হাইন্ডব্রেনের মধ্যে কোন পার্টটা পড়ে? অপশন রয়েছে সেরিবেলাম, কর্পাস ক্যালোসাম, হাইপোথ্যালামাস এবং স্পাইনাল কর্ড। স্পাইনাল কর্ডটা তো যখন আমাদের হাইন্ডব্রেন শেষ হলো এবং তারপর থেকে ওটা কন্টিনিউয়েশন, তো স্পাইনাল কর্ডটা আমাদের কোনো পার্ট অফ ব্রেনের মধ্যে পড়ে না। হাইপোথ্যালামাস রয়েছে, হাইপোথ্যালামাস পড়ে আমাদের ফোর ব্রেনের মধ্যে, এটা রয়েছে ফোর ব্রেনে। আর সেরিবেলামটা হাইন্ড ব্রেনের মধ্যে পড়ে, এটা অ্যান্সার হবে। আর কর্পাস ক্যালোসাম বলে যে পার্টটা রয়েছে, এটা অ্যাকচুয়ালি রিলে সেন্টার, মানে ব্রেনের মিডিয়াম পার্টে থাকে বলে এরকম বলা হয়। এবং দুটো যে হেমিস্ফিয়ার রয়েছে, সেই দুটো হেমিস্ফিয়ারের মধ্যে এটা একটা কানেকশন তৈরি করে, ঠিক আছে? তো এই হচ্ছে অ্যান্সার। নেক্সট রয়েছে হুইচ অফ দিস হরমোন ইজ মেড বাই দ্য পোস্টেরিয়র পিটুইটারি? তাহলে পোস্টেরিয়র পিটুইটারি থেকে কোন হরমোন রিলিজ হয়? ফলিকল স্টিমুলেটিং হরমোন, লিউটিনাইজিং হরমোন, অ্যাড্রেনোকর্টিকোট্রফিক হরমোন এবং এডিএইচ। তাহলে অ্যান্সার এডিএইচ হবে, অ্যান্টিডাইউরেটিক হরমোন। এবং এটাকে বলা হয় ভেসোপ্রেসিন, ভেসোপ্রেসিন এবং অক্সিটোসিন। এই দুটি হরমোন পোস্টেরিয়র পিটুইটারি থেকে রিলিজ হয়, বাকি সবগুলো অ্যান্টেরিয়র পিটুইটারি। Which of the following is not a mechanism of child socialization in the family? তাহলে ফ্যামিলির মধ্যে চাইল্ড সোশিয়ালাইজেশনের জন্য কোনটা মেকানিজম নয়? এখানে নট রয়েছে। প্রেজ অ্যান্ড ব্লেম। প্রেজ অ্যান্ড ব্লেম অর্থাৎ আমি কাউকে প্রেজ করছি, ভালো বলছি এবং তাকে শাস্তি দিচ্ছি, বা তাকে না বলছি বা ব্লেম করছি। অবজার্ভিং এবং লার্নিং অর্থাৎ কোনো কিছু দেখছি এবং শিখছি সেটা। রিওয়ার্ড এন্ড পানিশমেন্ট অর্থাৎ ভালো কিছু করলে তাকে রিওয়ার্ড দিলাম, খারাপ কিছু করলে তাকে পানিশ করলাম। আর এটা রয়েছে স্টাডি অফ স্ক্রিপচার। তাহলে স্ক্রিপচার স্টাডি করে চাইল্ডের সোশ্যালাইজেশন পসিবল নয়। চাইল্ড নিয়ে কথা বলছি আমি, তাহলে অ্যান্সার এটা স্টাডি অফ স্ক্রিপচার্স হবে। With respect to a movie-loving high school girl, a film star forms part of her. তাহলে এখানে বলতে চাইছে একটা স্কুল গার্ল যে মুভি লাভিং অর্থাৎ সিনেমা দেখতে খুব পছন্দ করে, তাহলে তার একটা যে ফিল্ম স্টার ফর্ম রয়েছে সেটা তার কি রকমের পার্ট? সেকেন্ডারি গ্রুপ, প্রাইমারি গ্রুপ, রেফারেন্স গ্রুপ নাকি ইন গ্রুপ? প্রাইমারি গ্রুপ বলতে কোনগুলোকে বোঝায়? যেগুলো হচ্ছে যে ক্লোজ গ্রুপ, যেমন একটা ফ্যামিলি হচ্ছে একটা প্রাইমারি গ্রুপ। সেকেন্ডারি গ্রুপ কোনগুলো? যেগুলো সোশ্যাল গ্রুপ, অর্থাৎ যেগুলোর মধ্যে কোনো একটা পার্টিকুলার কোনো কাজ করার জন্য সেই সমস্ত গ্রুপ তৈরি হয়েছে, সেগুলোকে প্রাইমারি গ্রুপ বলি। ইন গ্রুপ বলতে কি বোঝায়?
যেরকম ভাবে প্রাইমারি গ্রুপ আর সেকেন্ডারি গ্রুপ রয়েছে, সেরকম ভাবে ইন গ্রুপ আর আউট গ্রুপ রয়েছে। ইন গ্রুপ মানে যেখানে একটা সাইকোলজিক্যাল ফিলিংস থাকে, যেখানে একটা সেন্স অফ বিলঙ্গিংনেস বা কানেকশনস কাজ করে। আর আউট গ্রুপের মধ্যে সেই সমস্ত কিছু থাকে না, একে অন্যকে কেউ চেনে না এবং যে যার নিজের মতো কাজ করছে চলে যাচ্ছে সেটা। আর রেফারেন্স গ্রুপ মানে রেফারেন্স বলতে বোঝাচ্ছে যেখান থেকে দেখে আমি কিছু শিখছি বা যেটাকে আমি রেফারেন্স হিসেবে ইউজ করছি। তাহলে রেফারেন্স গ্রুপ হবে, কারণ আমি এখানে চাইল্ড, এই যে হাই স্কুল গার্ল রয়েছে সে কি করছে, এই ফিল্ম স্টারের যে সমস্ত ক্যারেক্টারিস্টিক্স তাদের কিছু, তাদেরকে দেখছে, তাদের থেকে কিছু ইনফ্লুয়েন্স হচ্ছে এবং সেটাকে তার ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে নিয়ে আসছে বা তাকে কপি করছে, তাই না? সো সেটা রেফারেন্স গ্রুপের মধ্যে পড়ছে। নেক্সট বলছে ফ্যামিলি ফর্মড আফটার ম্যারেজ ইজ কল্ড। তাহলে এই কোশ্চেনটাও রিপিট হয়েছে, এটা অ্যান্সার ছিল ফ্যামিলি অফ প্রোক্রিয়েশন। আর সোশ্যাল নর্ম ইজ, সোশ্যাল নর্ম বলতে কি বোঝায়? অপশন রয়েছে হোয়াট এভরিওয়ানস অ্যাডহিয়ার্স টু, অর্থাৎ যেটা সবাইকে মেনে চলতে হয়। অ্যান্ড ইভালুয়েশন অফ দ্য স্টেট অফ অ্যাফেয়ার্স অ্যাজ গুড অর ব্যাড, তাহলে একটা গুড এবং ব্যাডের একটা ইভালুয়েশন। আ বিলিফ ইন সামথিং অ্যাজ গুড অর ডিজায়ারেবল, অর্থাৎ একটা বিলিফ যেখানে কোনো কিছু গুড বা কোনো কিছু ডিজায়ারেবল তার একটা বিলিফ তৈরি হচ্ছে। ইজ নট অ্যাডেয়ার্ড টু বাই এভরিওয়ান বাট গাইডস দ্য অ্যাকশনস অফ ইন্ডিভিজুয়ালস ইন সোশ্যাল ইন্টারাকশন। তাহলে সবাই যে মেনে চলবে সেরকম কিছু নয়, নট অ্যাডেয়ার টু বাই এভরিওয়ান, কিন্তু একটা ইন্ডিভিজুয়ালের কিরকম অ্যাকশন হবে সেটাকে গাইড করছে সোশ্যাল ইন্টারাকশনের জন্য। অর্থাৎ সোশ্যাল ইন্টারাকশন কিরকম ভাবে হবে বা একজন ইন্ডিভিজুয়াল কিভাবে অ্যাক্ট করবে সেটাকে গাইড করছে কে, সোশ্যাল নর্ম। তাহলে বলো অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার অপশন ডি হবে তো। কারণ সোশ্যাল নর্ম বলতে বোঝায় যেটা আমার একটা সামাজিকভাবে ঠিক করে দেওয়া হয়েছে যেরকম ভাবে চলতে হয়, কিন্তু কেউ নাও চলতে পারে। তো সেখানটায় সমাজ তাকে ক্রিটিসাইজ করছে, যেমন ফোকলোরস আছে, মোডস আছে, ট্যাবুজ রয়েছে, লস রয়েছে, এগুলো সমস্ত সোশ্যাল নর্মের মধ্যে পড়ে। বেশ, ওকে। Rajesh performs poorly in college exam and is angry on his professor for failing him. তাহলে প্রফেসরকে, প্রফেসরের উপরে রাগ করেছে তাকে ফেল করিয়ে দেওয়ার জন্য, কিন্তু রাজেশ কলেজ এক্সামে খারাপভাবে পারফর্ম করেছিল। He then comes home and is served lunch by his mother. He then screams at his mother for overcooking the rice and the sabji being oversalted. What kind of defense mechanism is operating over here? তাহলে এখানে রাজেশ কলেজে খারাপ এক্সাম করেছে, তার জন্য তার প্রফেসরের ওপরে রাগ করেছে এবং সে বাড়িতে এসে যখন খাবার খাচ্ছে তখন তার মায়ের ওপরে চিৎকার করছে রাইস ওভার কুক করার জন্য বা সল্ট বেশি দেওয়ার জন্য। তাহলে তার রাগটা হয়েছিল কলেজের প্রফেসরের ওপরে, কিন্তু সেই রাগটা সে এসে দিল কার ওপরে, মায়ের ওপরে। তাহলে এখানে কি রকম ডিফেন্স মেকানিজম ইউজ হলো? অপশন রয়েছে ইন্টেলেকচুয়ালাইজেশন। ইন্টেলেকচুয়ালাইজেশন মানে কি, যখন আমরা কোনো কিছুকে ইন্টেলেক্ট দিয়ে বিচার করি, আমার থিঙ্কিং ইমোশন এগুলোকে কাজে লাগাই না, আমরা ইন্টেলেক্ট বা আমার যে বুদ্ধিমত্তা সেটাকে কাজে লাগাচ্ছি, সেটাকে ইন্টেলেকচুয়ালাইজেশন বলে। তো এখানে সেরকম কিছু হচ্ছে না। রিগ্রেশন মানে কি বোঝানো হয়? যখন একটা প্রিভিয়াস ডেভেলপমেন্টাল স্টেজে কেউ ফিরে যাচ্ছে সেটাকে রিগ্রেশন বলা হয়। যেমন একটা অ্যাডাল্ট কেউ একজন চাইল্ডিশ বিহেভিয়ার করছে, তাই না, তখন রিগ্রেশন বলি। রেশনালাইজেশন বলতে কি বোঝায়, যখন আমি কারণ দর্শাই, অর্থাৎ কোনো কিছু আমি করতে পারিনি বা কোনো কিছু খারাপ হয়েছে তার জন্য আমি কারণ দেখা যায় যে এই কারণের জন্য আমার এটা হয়েছে। আর ডিসপ্লেসমেন্ট বলতে কি বোঝায়, ডিসপ্লেসমেন্ট মানে যেটা যেখানে থাকার সেখানে না থেকে অন্য জায়গায় ডিসপ্লেসড হয়ে গেছে। তাহলে এখানে তাই হয়েছে যে একজনের উপরে রাগ হয়েছে, সেটা তার উপরে প্রকাশ করা যায়নি, সেই জন্য আমি অন্য একজনের উপরে এসে দেখাচ্ছি। তাহলে অ্যান্সার এখানে ডিসপ্লেসমেন্ট হবে। ডিফেন্স মেকানিজমের উপর একটা সেপারেট ভিডিও আমার চ্যানেলে রয়েছে, তোমরা যারা ডিফেন্স মেকানিজমে এখনো অব্দি পরিপক্ক হয়ে ওঠোনি তোমরা দেখতে পারো, তোমাদের আশা করছি কনফিউশন গুলো ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন, ভেরি ইজি কোশ্চেন। দ্য ফর্মুলা ফর ক্যালকুলেটিং আইকিউ। আইকিউ দেখার জন্য তার ফর্মুলা মেন্টাল এজ ডিভাইড বাই ক্রোনোলজিক্যাল এজ ইন্টু 100। অ্যান্সার এক কথায় কি হবে? অপশন বি। Which part of the brain is responsible for behavioral and emotional responses? Behavior response এবং emotional response এর জন্য কে থাকে? লিম্বিক সিস্টেম থাকে। In the theory of repression, forgetting results due to repression. repression মানে কি, কিছু পছন্দ নয় যে মেমোরিগুলো বা খারাপ মেমোরি, আনপ্রেজেন্ট মেমোরি, সেগুলো কোথায় চলে যাচ্ছে? আমার আনকনসিয়াসে চলে যাচ্ছে এবং সেটা আমি ভলেন্টারিলি করছি না, ইনভলেন্টারিলি নিজে থেকেই হয়ে যাচ্ছে। তাহলে ফরগেটিং কেন হচ্ছে? when previous learning competes with new learning, এটা হয় না।
পুশিং আনপ্রেজেন্ট মেমোরিজ ইন্টু আনকনসাস, এটাই হয় বললাম। ডিকে অফ মেমোরি ট্রেস, ইনঅ্যাডিকুয়েট প্র্যাকটিস, তাহলে এগুলো নয়। রিপ্রেশন মানে হচ্ছে যে যখন আমার কিছু আনপ্রেজেন্ট মেমোরি, কোনো খারাপ স্মৃতি, কোনো খারাপ এক্সপিরিয়েন্স যেটা আমি মনে রাখতে চাই না, সেটা সময়ের সঙ্গে সঙ্গে আমি ভুলে যাচ্ছি, আমার আনকনসিয়াসে শিফট হয়ে যাচ্ছে, এগুলোকে সব রিপ্রেশন বলা হয়, এবং এটা ইনভলেন্টারি হয়। এবং যখন ভলেন্টারিলি এগুলো করা হয়, অর্থাৎ কোনো আমার কিছু পছন্দ নয় বা আমার কিছু ভালো অভিজ্ঞতা নয়, সেগুলো আমি চাইছি না মনে করতে, সেই জন্য আমি সেগুলোকে চাপা দিয়ে রেখেছি, তখন সেটাকে আমরা সাপ্রেশন বলি। সাপ্রেশন। দ্য ম্যাক্সিমাম এফেক্ট অফ আ ড্রাগ, একটা ড্রাগের ম্যাক্সিমাম এফেক্ট কি দিয়ে ডিফাইন করা হয়? থেরাপিউটিক ইন্ডেক্স, পোটেনসি, এফিকেসি নাকি অ্যাডভার্সিটি? অ্যান্সার তো এফিকেসি হবে, এটা তো বোঝাই যাচ্ছে। তাহলে থেরাপিউটিক ইন্ডেক্স বলতে কি বোঝায়? থেরাপিউটিক ইন্ডেক্স বলতে বোঝায় অ্যাকচুয়ালি সেফটি অফ আ ড্রাগ, সেফটি অফ এ ড্রাগ, অর্থাৎ একটা রেঞ্জ অবধি আমরা একটা ড্রাগ ইউজ করতে পারি, তার বেশি ডোজ দিলে সেখানে টক্সিক এফেক্ট দেখা যায়, তাই না? তাহলে সেই যে একটা মেজারমেন্ট রয়েছে, সেই সেফটি অফ আর ড্রাগের মেজারমেন্টটাকে আমরা থেরাপিউটিক ইন্ডেক্স বলি। পোটেনসি বলতে কি বোঝায়? পোটেনসি বলতে বোঝাচ্ছে যে একটা ড্রাগের যে অ্যাক্টিভিটি রয়েছে, তো একটা এফেক্ট রয়েছে সেই ড্রাগের, সেই এফেক্টটার জন্য কতটা ড্রাগ দেওয়া প্রয়োজন। ঠিক আছে, ধরো আমি একটা পেশেন্টকে একটা অ্যান্টিবায়োটিক দিচ্ছি, তাহলে একজনকে আমি 500 গ্রামস দিচ্ছি, কাউকে আমি 1 গ্রামস দিচ্ছি, তাই না? তাহলে 500 mg আর 1 গ্রামের মধ্যে ডিফারেন্স কেন আমি এভাবে ভাগ করলাম? যে একজনের বডি ওয়েট কম, তাহলে তার কম প্রয়োজন, তাকে আমি 500 mg দিলাম। যার বডি ওয়েট বেশি, তাকে আমি 1 গ্রাম দিলাম। তার থেকেও বডি ওয়েট বেশি, ওবেজ পার্সন বা ইনফেকশন খুব বেশি, তখন আমি তাকে 2 গ্রামস দিচ্ছি। তাহলে এই যে আমি একটা ডোজ ক্যালকুলেট করছি, তাহলে একটা এফেক্ট তৈরি করার জন্য যে অ্যামাউন্ট অফ ড্রাগ প্রয়োজন, সেটাকে আমরা পোটেন্সি বলে থাকি। বা এরকম ভাবে বলতে পারি, বা একটা হাই পোটেন্ট ড্রাগ যেটার খুব এফেক্ট খুব বেশি ভালো, সেখানটায় আমরা একটু লো কনসেন্ট্রেশনে দিচ্ছি। আর যেগুলোর এফেক্ট আমার কম বা পোটেন্সি কম, সেগুলোকে আমার হায়ার কনসেন্ট্রেশনে, বেশি কনসেন্ট্রেশনে দিতে হয়। ঠিক আছে, যেমন ধরো লো পোটেন্ট ড্রাগ যেগুলো হচ্ছে যে কনসেন্ট্রেশন আমরা কম করে দিই, লো পোটেন্ট ড্রাগ, যার মধ্যে ধরো ডায়াজিপাম বা ফ্রুসিমাইড, মেটোপ্রোল, এগুলো লো পোটেন্ট ড্রাগ। হাই পোটেন্ট ড্রাগ কোনগুলো? যেমন অ্যালপ্রাজোলাম, ফেন্টানিল, রেসপেরিডোন, এগুলো সমস্ত হাইলি পোটেন্ট ড্রাগের মধ্যে পড়ে। আর অ্যাডভার্সিটি বলতে কি বোঝায়? ড্রাগের একটা অ্যাডভার্স এফেক্ট আমরা বলি না, যে কোনো একটা ড্রাগের অ্যাডভার্স এফেক্ট হচ্ছে, তাহলে অ্যাডভার্স এফেক্ট মানে কোনো হার্মফুল বা আনইনটেন্ডেড এফেক্ট যেগুলো কোনো একটা মেডিকেশন থেকে হয়ে থাকে, ঠিক আছে, সেগুলোকে অ্যাডভার্সিটি বলা হয়। নেক্সট পাতায় কোশ্চেন রয়েছে, বেস্ট ইন্ডিকেটর অফ এইচআইভি প্রগনোসিস। এই কোশ্চেনটা আমি কয়েকদিন আগেই পড়াচ্ছিলাম, যে এইচআইভি প্রগনোসিস করার জন্য বেস্ট ইন্ডিকেটর কি থাকে। এইচআইভি প্রগনোসিস বলতে পারো, বা এইচআইভি যে কতটা স্প্রেড করেছে বা কতটা সিভিয়ার হয়েছে সেটা বোঝার জন্য আমরা CD4 সেল কাউন্ট দেখে থাকি। আর একটা বলছিলাম যে ডায়াগনোসিস কনফার্ম, মানে এইচআইভি ডায়াগনোসিস যে কনফার্ম করছি, সেটার জন্য আমরা ওয়েস্টার্ন ব্লড টেস্ট করে থাকি, তাই না? নেক্সট কোশ্চেন বলছে, হুইচ অফ দ্য ফলোইং অ্যামাইনোগ্লাইকোসাইড অ্যান্টিবায়োটিক হ্যাজ দ্য ব্রডেস্ট স্পেকট্রাম অফ অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাকশন, অর্থাৎ সব থেকে বেশি ব্রডেস্ট স্পেকট্রাম অফ অ্যান্টিবায়োটিক কোনটা? অ্যামাইনোগ্লাইকোসাইড অ্যান্টিবায়োটিক। অ্যামাইনোগ্লাইকোসাইড গ্রুপ অফ ড্রাগের মধ্যে ব্রডেস্ট স্পেকট্রাম রয়েছে অ্যামিকাসিনের। এখানে আরেকটা কথা বলে রাখি, এই যে অ্যামিনোগ্লাইকোসাইড, এই সমস্ত ড্রাগগুলোর ওটোটক্সিসিটি, নেফ্রোটক্সিসিটি, এগুলো হচ্ছে যে সাইড এফেক্ট, তাই না? তো সেখানটা থেকে কোশ্চেন আসে যে সব থেকে বেশি ওটোটক্সিসিটি কার? সব থেকে বেশি ওটোটক্সিসিটি অ্যামিকাসিনিরেরও হয়। ওটোটক্সিসিটি সব থেকে বেশি হয় অ্যামিকাসিনের। আর যেটা নেফ্রোটক্সিসিটির জন্য নিওমাইসিন, এটা নেফ্রোটক্সিসিটি। তাহলে এখানে যদি এরকম কোশ্চেন আসে যে কোন অ্যামিনোগ্লাইকোসাইড অ্যান্টিবায়োটিক্সে সব থেকে বেশি নেফ্রোটক্সিসিটি থাকে, তাহলে সেখানে অ্যান্সার নিওমাইসিন হবে, আর ওটোটক্সিসিটির ক্ষেত্রে অ্যামিকাসিন হবে। হুইচ অফ দ্য ফলোইং ফুড এনহ্যান্সেস দ্য অ্যাবজর্পশন অফ আয়রন সাপ্লিমেন্ট? আয়রন সাপ্লিমেন্ট এনহ্যান্স করার জন্য কি টাইপের ফুড প্রয়োজন? তাহলে আয়রন কনজাম্পশন বাড়ানোর জন্য আমাদের একটু, যেগুলো হয় অ্যাসিডিক, মানে ভিটামিন সি রিলেটেড যে সমস্ত ফুডগুলো হয়, তাহলে বেকড পটেটো রয়েছে, গ্রিন বিনস রয়েছে, অরেঞ্জ জুস আর ফর্টিফাইড মিল্ক, তাহলে অ্যান্সার অরেঞ্জ জুস হবে। হুইচ অফ দ্য ফলোইং ড্রাগস ইজ এন এক্সাম্পল অফ প্রোটন পাম্প ইনহিবিটর?
তো এটা তো ভীষণই ইজি কোশ্চেন। প্রোটন পাম্প ইনহিবিটর হচ্ছে আমাদের প্যান্টোপ্রাজোল, র্যাবিপ্রাজোল, এগুলো সমস্ত পিপিআই এর মধ্যে পড়ে। আর র্যানিটিডিন, ফ্যামোটিডিন এগুলো সমস্ত H2 রিসেপ্টর ব্লকার। আর সুক্রালফেট যেটা রয়েছে এটা ওই আলসার প্রোটেক্টিভ এরকম বলা যেতে পারে, যখন পেপটিক আলসার বা এরকম কোনো আলসারেটিভ ডিজিজ হয় যেখানে ফুড খেলেই জ্বালা জ্বালা করছে, ওই ওই রকম জায়গায় সুক্রালফেট দেয় খাওয়ার আগে, যাতে ওরা স্টোমাকের মধ্যে গিয়ে ওই আলসারের ওপরে একটা কোটিং বা লেয়ার দিয়ে দিতে পারে। তারপরে আমি যদি ফুড খাই তাহলে ওই জ্বালা জ্বালা যে ইরিটেশন যেটা হচ্ছিল সেটা আর হয় না। বেশ, তাহলে এই হলো। নেক্সট রয়েছে দ্য সাইড এফেক্ট অফ নাইট্রোগ্লিসারিন। নাইট্রোগ্লিসারিনের সাইড এফেক্ট কি হয়? নাইট্রোগ্লিসারিনের জন্য হেডেক হয়। হেডেক, হলোজ অ্যারাউন্ড লাইট, ইয়েলো ভিশন, এগুলো সমস্ত নাইট্রোগ্লিসারিনের সাইড এফেক্টের মধ্যে পড়ে। ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট আ লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন। তাহলে লাইভ ভ্যাকসিন নয় কোনটা? বিসিজি তো লাইভ ভ্যাকসিন, ওরাল পোলিও ভ্যাকসিনও লাইভ ভ্যাকসিন, মিজলসও লাইভ ভ্যাকসিন, ডিপথেরিয়াটা লাইভ ভ্যাকসিন নয়। তাহলে অ্যান্সার ডিপথেরিয়া হবে। দ্য মোস্ট কমন পজিটিভ অর্গানিজম অফ গ্যাস গ্যাংগ্রিন। গ্যাস গ্যাংগ্রিনের পজিটিভ অর্গানিজম হচ্ছে ক্লস্ট্রিডিয়াম পারফিনজেন্স। The temperature that allows for most rapid growth during a short period of time is known as। তাহলে যেই টেম্পারেচারে সব থেকে কম সময়ের মধ্যে মোস্ট র্যাপিড গ্রোথ হয় সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা অপটিমাম টেম্পারেচার বলবো। অপটিমাম মানে হচ্ছে যে একদম মানে এত সুন্দর একটা টেম্পারেচার যেটা আমার জন্য খুব ভালো। মানে গরমের দিনে ধরো তোমাকে একটা নর্মাল টেম্পারেচারে এসি চালিয়ে দেওয়া হলো যেখানে তুমি খুব ভালো ফিল করছো। তো সেরকমই ব্যাকটেরিয়ারও একটা টেম্পারেচার রেঞ্জ রয়েছে, যেই রেঞ্জের মধ্যে কি হচ্ছে যে ব্যাকটেরিয়াটা যখন রয়েছে তার গ্রোথটা খুব ভালো হচ্ছে বা তার খুব ভালো লাগছে, গুড ফিল করছে, তাই না? তো অপটিমাম টেম্পারেচার মানে একদম সুন্দর একটা টেম্পারেচার যেটা ব্যাকটেরিয়া খুব পছন্দের আর কি, এরকম বলতে পারো। হুইচ অফ দ্য ফলোইং ইমিউনিটি ইজ অবটেন্ড ডিউরিং আ লাইফ টাইম। আচ্ছা, লাইফ টাইম ধরে আমি যে ইমিউনিটিটা পাচ্ছি সেটাকে কি ইমিউনিটি বলবো? অ্যাকোয়ার্ড ইমিউনিটি বলবো না, যেগুলো আমরা অর্জন করছি লাইফ টাইম ধরে সেগুলোকে অ্যাকোয়ার্ড বা অর্জন করা ইমিউনিটি বলতে পারি। প্যাসিভ ইমিউনিটি মানে, প্যাসিভ ইমিউনিটি মানে যেগুলো আমার বডিতে দিয়ে দেওয়া হচ্ছে বাইরে থেকে, আমি কিছু তৈরি করছি না, সেগুলো প্যাসিভ। আর অ্যাক্টিভ ইমিউনিটি মানে যেটা আমার বডি অ্যাক্টিভলি তৈরি করছে, অর্থাৎ কোনো একটা আমাকে কেউ একটা অ্যাটাক করলো, ধরো কোনো একটা ডিজিজ হলো, মিজলস বা চিকেন পক্স বা এরকম টাইপের একটা কোনো ডিজিজ হলো, তো সেই ডিজিজটা হওয়ার পরে সেই আমার বডি ওই ডিজিজের বিরুদ্ধে কিছু অ্যান্টিবডিজ তৈরি করছে, যার ফলে আমি ওই ডিজিজটা থেকে সেরে উঠছি। তাহলে এটাকেই অ্যাক্টিভ ইমিউনিটি বলা হয়। When a particular antigen is mixed with antibody in the presence of an electrolyte at suitable temperature and pH, the particles are clumped. এটাকে আমরা অ্যাগ্লুটিনেশন বলি। অর্থাৎ যখন একটা অ্যান্টিজেন এবং অ্যান্টিবডিকে মিক্স করা হবে, মানে মিক্স করা হবে একটা টেম্পারেচার এবং ওই পিএইচ এগুলো সমস্ত মেনটেন করে, তখন ওটা ক্লাম্প হয়ে যাবে, একসাথে জমে যায়। ওই জমে যাওয়াটাকে আমরা অ্যাগ্লুটিনেশন বলে থাকি। প্রেসিপিটেশন মানে হচ্ছে থিতিয়ে পড়া। যেমন তুমি একটা ব্লাড ড্র করে যদি রেখে দাও তাহলে দেখবে যে যেগুলো ব্লাড সেলস রয়েছে সেগুলো নিচের দিকে থিতিয়ে পড়েছে, আর যেটা সিরাম সেটা সেপারেট হয়ে গেছে, সেটাকে আমরা প্রেসিপিটেশন বলি। বাকি দুটোটা আমাদের লাগে না, তো ওটা আমি আর বলছি না। ইমিউনোগ্লোবিউলিন ইজ অ্যাসোসিয়েটেড উইথ অ্যানাফাইলেকটিক ডিলেড হাইপারসেন্সিটিভিটি রিয়েকশন। অর্থাৎ যেটা ডিলেড হাইপারসেন্সিটিভিটি রিয়েকশন হচ্ছে সেটা কার জন্য হচ্ছে? এটা হচ্ছে আইজিইর জন্য। আর ইমিডিয়েট যদি বলো তাহলে ইমিডিয়েট অ্যানাফাইলেটিক রিয়েকশন কার জন্য হয়? যেটা আমাদের টাইপ 1, ডিলেডটাকে আমরা টাইপ 4 বলি, এটা টাইপ 4। আর টাইপ 1 হাইপারসেন্সিটিভিটি কার জন্য হয়? টাইপ 1টাও আইজিই থেকেই হয়। টাইপ 1 যেটা রয়েছে ওটাও আইজিই মেডিয়েটেড, কিন্তু ওটা ইমিডিয়েট। আর টাইপ 4টা হচ্ছে যে ডিলেড, কিন্তু এটা সেল মেডিয়েটেড ইমিউনিটি বলে থাকি, এটাও আইজিইর জন্যই হচ্ছে। নেক্সট বলছে দ্য মোস্ট এফেক্টিভ মেথড অফ কিলিং মাইক্রো অর্গানিজম। মাইক্রো অর্গানিজমকে আমরা কিল করব, তাহলে তার জন্য আমরা কি করতে পারি? শুধু হাই টেম্পারেচারে কিলিং হয় না, লো টেম্পারেচারে তো হয়ই না, হাই টেম্পারেচার এবং হাই ময়েশ্চার, যেটা আমরা অটোক্লেভের ক্ষেত্রে ইউজ করে থাকি, তাই না? তাহলে অটোক্লেভে হাই টেম্পারেচার প্লাস ময়েশ্চার ইউজ করছি, এখানে ব্যাকটেরিয়াগুলো কিল হয়। লো টেম্পারেচার হাই ময়েশ্চারেও হয় না। ইমিউনিটি প্রডিউসড ইন দ্য বডি আফটার এক্সপোজার টু লাইভ প্যাথোজেন। তাহলে একটু আগেই বলছিলাম যে লাইভ প্যাথোজেনে যখন এক্সপোজার হচ্ছে তখন সেটা অ্যাক্টিভ ইমিউনিটি। এবারে সেই অ্যাক্টিভ ইমিউনিটিটা ন্যাচারাল হবে না প্যাসিভ হবে সেটা দেখার। এখানে অ্যাক্টিভ ন্যাচারালও রয়েছে, অ্যাক্টিভ আর্টিফিশিয়ালও রয়েছে। আর্টিফিশিয়াল মানে যখন বাইরে থেকে আমি দিচ্ছি কোনো অর্গানিজম এবং আমার শরীরে তৈরি হচ্ছে, যেমন ভ্যাকসিন।
যদি আমরা কোনো ভ্যাকসিন দিই তাহলে যেই ইমিউনিটিটা হবে সেটা অ্যাক্টিভ এবং আর্টিফিশিয়াল হবে, কিন্তু যখন কোনো ডিজিজ হচ্ছে তখন যেটা হয় অ্যাক্টিভ ন্যাচারাল ইমিউনিটি। ইন হিউম্যান বডি ভিটামিন এ ইজ স্টোরড ইন, ভিটামিন এ স্টোর থাকে আমাদের লিভারের মধ্যে। Which of the following are the examples of polysaccharide? Polysaccharide এর এক্সাম্পল কোনগুলো? পলিস্যাকারাইড হয়, ডাইস্যাকারাইড হয় আর মনোস্যাকারাইড হয়। তো পলিস্যাকারাইড হচ্ছে সেলুলোজ, স্টার্চ, গ্লাইকোজেন, এগুলো সব পলিস্যাকারাইডের মধ্যে পড়ে। অ্যাডাল্ট বিএমআর ডিক্রিজ উইথ ইনক্রিজ অফ দ্য ফলোয়িং, কোনটা হলে মানে কোনটার কম হলে বিএমআরটা বাড়বে, তাই তো? বিএমআর ডিক্রিজ উইথ ইনক্রিজ মানে এই ফলোয়িং গুলোর মধ্যে কোনটা ইনক্রিজ করলে অ্যাডাল্ট বিএমআরটা কমে যাবে। আচ্ছা, এই কোশ্চেনটা আমাদের বোর্ড থেকে ক্যান্সেল করে দেওয়া হয়েছে, অর্থাৎ কোশ্চেনটা কিছু ভুল রয়েছে, সেই জন্য এটা ভুল বলা হয়েছে। নেক্সট কোশ্চেন বলেছে হর্নি অর টোড স্কিন ইজ ডিউ টু ডেফিসিয়েন্সি অফ, টোড স্কিন বা এটাকে একটু মোটা স্কিন বলা যেতে পারে, এটা কিসের জন্য হয়? এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিডের যদি অভাব হয় তাহলে হর্নি বা টোড স্কিন দেখা যায়। Which of the following nutrition component is not included in the ICDS program? ICDS প্রোগ্রামের মধ্যে কোনটা পড়ে না? Supplementary nutrition, vitamin A prophylaxis, iron and folic acid distribution, prophylaxis against vitamin D deficiency. ভিটামিন ডি ডেফিসিয়েন্সির জন্য আমরা কোনো কিছুই আইসিডিএস এ করি না, বাকিগুলো করি। ট্রায়াঙ্গুলার পার্লি হোয়াইট অর ইউলোইস ফোমি স্পট, তাহলে ট্রায়াঙ্গুলার হলো, পার্লি হোয়াইট হলো বা ইউলোইস ফোমি স্পট অন দ্য বালবার কনজাংটিভা, অর্থাৎ কনজাংটিভার মধ্যে তৈরি হচ্ছে। অন আইদার সাইড অফ দ্য কর্নিয়া, কর্নিয়ার যে কোনো সাইডে, এটাকে কি বলা হয়? কেরাটোম্যালেশিয়া, বিটট স্পট, কর্নিয়াল জেরোসিস আর কনজাংটিভাল জেরোসিস। তো এটাকে বিটট স্পট বলছে, একটা স্পট তৈরি হচ্ছে যেটা পার্লি হোয়াইট বা ইয়েলোইশ কালারের হয় এবং ট্রায়াঙ্গুলার শেপের হয়, এবং কনজাংটিভা যে কোনো একটা সাইডে দেখা যায় বিটট স্পট, যেটা জন্য হয়ে থাকে। হিস্টামিন exerts its effect during inflammation by, তাহলে হিস্টামিন যে রিলিজ হচ্ছে সেটা কি করে? vasoconstriction of post capillary sphincters, constriction of large arteries, acting on H2 receptor on mast cell, causing venular endothelial contraction. তো হিস্টামিন যেটা রিলিজ হয় সেটা এন্ডোথেলিয়াল কন্ট্রাকশন করে। বায়োলজিক্যাল ব্যারিয়ার ইনক্লুড অল এক্সেপ্ট, তাহলে কোনটা বায়োলজিক্যাল ব্যারিয়ারের মধ্যে পড়ে না? রেনাল টিউবিউলস, সেল মেমব্রেনস, ক্যাপিলারি ওয়ালস আর প্লাসেন্টা। বায়োলজিক্যাল ব্যারিয়ার বলতে বোঝায় যেইগুলো মানে যেই মেমব্রেনগুলো বা যেই স্ট্রাকচারগুলো কোনো পার্টিকুলার কিছুকে এন্টার করতে দেবে আর কাউকে এন্টার করতে দেবে না। তাহলে যে প্লাসেন্টা রয়েছে, প্লাসেন্টা হচ্ছে সিলেক্টিভ, তার যেটা প্রয়োজন ফিটাসের জন্য সে সেটাই নেয়, আদারওয়াইজ বাকিদেরকে সে আসতে দেয় না, তাহলে প্লাসেন্টাটা বায়োলজিক্যাল ব্যারিয়ারের মধ্যে পড়ে। ক্যাপিলারি ওয়াল, ক্যাপিলারি ওয়ালেরও পারমেবিলিটি রয়েছে, তো তার প্রয়োজনীয় জিনিস সে নিচ্ছে, বাকিটা সে বাদ দিচ্ছে। সেল মেমব্রেনের ক্ষেত্রেও সেম, সেখানেও কিছু মেমব্রেন প্রোটিন রয়েছে, কিছু চ্যানেলস রয়েছে, তার মাধ্যমেই হয়। রেনাল টিউবিউলস, রেনাল টিউবিউলসটা কিরকম? যেমন প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল, ডিস্টাল কনভলিউটেড টিউবিউল, এইগুলো রয়েছে। এরা কিন্তু সিলেক্টিভ নয়, তোমার যেগুলো বডির প্রয়োজন সেগুলো ভেতরে যাচ্ছে, আবার প্রয়োজন নয় সেগুলো বেরিয়ে চলে আসছে, এরকম তো হচ্ছেই। তার সাথে সাথে যেগুলো কনসেন্ট্রেশন বেশি সেগুলো বারবার অ্যাবজর্ব হচ্ছে, যখন বডিতে কোনো কিছু বেশি হয়ে যাচ্ছে তখন তখন সেগুলো এক্সক্রিট হয়ে যাচ্ছে। মানে এটার কোনো পার্টিকুলার রুলস নেই যে আমি এই প্রোডাক্টগুলোকেই ভেতরে যেতে দেবো, এইগুলোকে যেতে দেবো না, তাই না? সোডিয়াম পটাশিয়াম যাচ্ছে, আবার কখনো রিঅ্যাবজর্ব হয়ে যাচ্ছে। ব্লাডের পিএইচ এর জন্য H+ আয়রন, সেটাও তাই। এবার ধরো ইউরিয়া ক্রিয়েটিনিন নর্মালি বেরিয়ে যায়, কিন্তু যখন হচ্ছে যে বডিতে প্রচুর বেশি হয়ে গেছে এবং বডি বের করতে পারছে না, তখন বডিতে রয়ে যাচ্ছে, তাই না? তাহলে রেনাল টিউবিউলস যেটা রয়েছে এটা বায়োলজিক্যাল ব্যারিয়ার হিসেবে কাজ করছে না। হাফ লাইফ, হাফ লাইফ ডাজ নট ডিপেন্ড অন, হাফ লাইফ কিসের উপরে ডিপেন্ড করে না? বায়োট্রান্সফরমেশন, concentration of a drug in plasma, time of drug absorption আর rate of drug elimination. তাহলে হাফ লাইফ বলতে আমরা কি বুঝি? একটা ড্রাগ আমার বডিতে যেই সময় তাকে আমি যে কনসেন্ট্রেশনে দিয়েছি তার হাফ কনসেন্ট্রেশনে পৌঁছয়, অর্থাৎ আমি যদি 100 mg একটা ট্যাবলেটস দিয়ে থাকি, যখন সেটা আমার বডিতে 50 mg তে গিয়ে পৌঁছচ্ছে তখন সেটাকে আমি তার হাফ লাইফ বলছি। তো এই হাফ লাইফের উপরে ডিপেন্ড করে না কোনটা? টাইম অফ ড্রাগ অ্যাবজর্পশন, একটা ড্রাগ অ্যাবজর্পশনের জন্য কত সময় লাগছে সেটার উপর ডিপেন্ড করেই হাফ লাইফটা চলে না, বাকিগুলো ডিপেন্ড করে। জেনারেলাইজড ইডিমা,
results from all of the following disorders except। তাহলে জেনারেলাইজড ইডিমা আমরা সব জায়গাতে দেখতে পাই, কিন্তু কোথায় দেখতে পাই না? সিস্টেমিক হাইপারটেনশন। সিস্টেমিক হাইপারটেনশন অর্থাৎ যেখানে ব্লাড প্রেশার বেশি। তো ব্লাড প্রেশার বেশি তো আজকের দিনে দেখলে যে মানে 100টা মানুষের মধ্যে 60 থেকে 65টা মানুষের মধ্যে হাইপারটেনশন রয়েছে, বা তারও বেশি হয়তো হয়ে যাবে। তো সেখানে কি প্রত্যেকটা মানুষ ফুলে গেছে, ইডিমা হয়ে গেছে? দেখেছি আমরা? তাই তো হয় না, তাই না? তাহলে সিস্টেমিক হাইপারটেনশন ইডিমা হওয়ার সম্ভাবনা নেই। কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর। কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওরে কেন ইডিমা হবে? কারণ আমার বডিতে ফ্লুইড ওভারলোড হচ্ছে, সেই জন্য আমার হার্ট সেটাকে পাম্প করতে পারছে না, সার্কুলেশন ঠিকমতো করতে পারছে না, সেই জন্য সেখানটা ইডিমা থাকছে, বা ইডিমা থাকার জন্য সিসিএফ হচ্ছে, দুটো রিলেটেড রয়েছে। সিরোসিস, লিভার সিরোসিসের ক্ষেত্রেও সেম, আর নেফ্রোটিক সিনড্রোমের ক্ষেত্রেও সেম। তো সিস্টেমিক হাইপারটেনশনের ক্ষেত্রে আমরা জেনারেলাইজ ইডিমাটা দেখি না, বাকিগুলোতে দেখতে পাই। ফার্মাকোডাইনামিক্স ইনভলভস দ্য স্টাডি অফ দ্য ফলোইং এক্সেপ্ট। ফার্মাকোডাইনামিক্স এর মধ্যে কি পড়ে? একটা রয়েছে ফার্মাকোডাইনামিক্স, আর একটা রয়েছে ফার্মাকোকাইনেটিক্স। তো ডাইনামিক্স এর মধ্যে যেটা পড়ে, ড্রাগের মেকানিজম অফ অ্যাকশন, অর্থাৎ একটা ড্রাগ আমার বডিতে গিয়ে যেভাবে কাজ করছে, করে আমার যে যেটার জন্য আমি ড্রাগটা দিচ্ছি সেই কাজটা আমার ফুলফিল হচ্ছে, তাই না? তাহলে সেটাকে ফার্মাকোডাইনামিক্স বলছি। আর ফার্মাকোকাইনেটিক্স বলতে কোনটা বোঝায়? ফার্মাকোকাইনেটিক্স মানে হচ্ছে যেটা আমার বডিতে গিয়ে ড্রাগটা করছে, মানে ড্রাগটা আমার বডিতে অ্যাবজর্ব হচ্ছে, সেটা ডিস্ট্রিবিউট হচ্ছে, সেটা আবার এক্সক্রিট হচ্ছে। তাহলে এই যে একটা মেকানিজম, এটাকে আমরা ফার্মাকোকাইনেটিক্স বলি। তাহলে ফার্মাকোডাইনামিক্স এর মধ্যে কোনটা পড়বে না? বায়োলজিক্যাল এন্ড থেরাপিউটিক এফেক্ট অফ ড্রাগটা থাকছে। অ্যাবজর্পশন এন্ড ডিস্ট্রিবিউশন, যেটা আমি ফার্মাকোকাইনেটিক্স বললাম। মেকানিজম অফ ড্রাগ অ্যাকশন আর ড্রাগ ইন্টারাকশন, এগুলো সব ফার্মাকোডাইনামিক্স এর মধ্যে পড়ছে। তাহলে অ্যান্সার অপশন বি। ডিসঅর্ডার্স দ্যাট প্রিডিসপোজ টু থ্রম্বোসিস ইনক্লুড অল অফ দ্য ফলোইং এক্সেপ্ট। তাহলে কোন জায়গাতে থ্রম্বোসিস হবে না এটা জানতে চেয়েছে। প্যানক্রিয়াটিক ক্যান্সার, প্রেগনেন্সি, ভিটামিন কে ডেফিসিয়েন্সি, আর সিকেল সেল এনিমিয়া। তাহলে থ্রম্বোসিস কোন জায়গাতে হবে না? থ্রম্বোসিস মানে অনেকটা ব্লাড ক্লটিং, এরকম ভাবে ধরতে পারি। তাহলে ভিটামিন কে আমাদের যে ক্লটিং ফ্যাক্টরস বা ক্লটিং এর যে পাথওয়ে রয়েছে সেখানটায় প্রেজেন্ট রয়েছে, তাহলে ভিটামিন কে যদি ডেফিসিয়েন্সি হয় তাহলে ক্লটিংটা ঠিক মতো হবে না, তাহলে থ্রম্বোসিস হওয়ার সম্ভাবনাটা কমে যাবে। তাহলে ভিটামিন কে ডেফিসিয়েন্সি থাকলে থ্রম্বোসিস হওয়া পসিবল নয়। পার্ট বি চলে এসেছি আমরা, অর্থাৎ এবারে আমাদের মেইন যে 6টা সাবজেক্টস রয়েছে সেখান থেকে কোশ্চেন থাকবে। তো ফার্স্ট কোশ্চেন কি রয়েছে এখানে পার্ট বি তে? হাউ শুড ইউ ওপেন এয়ারওয়ে অফ এন আনকনসাস পেশেন্ট উইথ সার্ভাইকাল ইনজুরি। তাহলে একটা মানুষের সার্ভাইকাল ইনজুরি হয়ে গেছে, তাহলে তাকে তার যে এয়ারওয়ে ক্লিয়ারেন্স সেটা আমরা কিভাবে করব? সার্ভাইকাল ইনজুরি যেহেতু প্রেজেন্ট রয়েছে, সেই জন্য হেড টিল্টের ম্যানুভারটা আমরা এখানটা ইউজ করতে পারবো না, এখানে আমরা জ থ্রাস্ট ম্যানুভার ইউজ করব। দ্য মোস্ট প্রেফার্ড ইন্ট্রামাসকিউলার ইনজেকশন সাইট ফর চিলড্রেন অ্যান্ড ইনফেন্ট। এটা ভেরি ইজি কোশ্চেন। সব থেকে বেশি আমরা ভার্সাস ল্যাটারালিসে দিই, এবং সেটা অ্যান্টেরিও ল্যাটারাল সাইডে হয়, তাই তো? অ্যান্টেরিও ল্যাটারাল সাইড অফ মিড থাই এবং ভার্সাস ল্যাটারালিস মাসেল। অ্যালার্ম রেজিস্ট্যান্স এক্সহশন আর কনসেপ্ট রিলেটেড টু। অ্যালার্ম রেজিস্ট্যান্ট এক্সহশনের যেই কনসেপ্ট, এটা কিসের সাথে রিলেটেড? এটা হচ্ছে জেনারেল অ্যাডাপ্টেশন সিনড্রোম, জিএএস এর মডেল। কে দিয়েছিল এটা? হ্যান্স সেলি। ল্যাকটেটেড রিঙ্গার সলিউশন কন্ট্রাইন্ডিকেটেড ইন। এটাও ইজি কোশ্চেন। রিঙ্গার ল্যাকটেট যেহেতু রয়েছে, তাহলে ল্যাকটিক অ্যাসিডোসিসের ক্ষেত্রে আমরা এটা দিতে পারবো না। Which of the following is considered as an example of intentional tort? Intentional tort অর্থাৎ আমি ইচ্ছাকৃতভাবে করছি। তাহলে ম্যাল প্র্যাকটিস রয়েছে, নেগলিজেন্স রয়েছে, ফলস ইমপ্রিজনমেন্ট এবং ব্রিচ অফ ডিউটি। তাহলে ফলস ইমপ্রিজনমেন্ট মানে আমি মিথ্যে কথা বলে কাউকে ইমপ্রিজন করছি, তাহলে এটা ইন্টেনশনালি করা হচ্ছে, তাহলে এটা ইন্টেনশনাল টর্টের মধ্যে হবে। ইনজেকশন কেশিয়াল ইজ অ্যাডমিনিস্টার্ড অ্যাজ। ইনজেকশন কেশিয়াল আমরা কিভাবে দেব? আইভি বোলাস, ফাস্ট আইভি ইনফিউশন, শর্ট আইভি আর স্লো আইভি। যদি তুমি নাও জেনে থাকো যে কেশিয়াল কিভাবে দেওয়া হয়, তাহলে আইভি বোলাস মানে ফাস্ট দিচ্ছি, ফাস্ট আইভি ইনফিউশনও ফাস্ট, শর্ট আইভি মানেও ফাস্ট, আর স্লো আইভি ইনফিউশন এই অপশনটা একটু অন্যরকম। তাহলে অ্যান্সার এটা হবে। আর ইনজেকশন কেশিয়াল সবসময়ই আমরা আইভি ফ্লুইডের সাথে দিয়ে থাকি, অর্থাৎ 500 ml NS তার মধ্যে ধরো দিলাম। এবং শুধু তাই নয়, এটা ভীষণই স্লো, মানে 8 to 12 আওয়ার্স দেওয়া হয়, এবং পেরিফেরাল ভেনে দিতে বারণ করা হয়, সেন্ট্রাল লাইনে দিতে বলা হয়, এবং আইসিইউ সেট আপে দেওয়াটা ভালো।
নেক্সট কোশ্চেন রয়েছে রবসিং সাইন ইজ পজিটিভ ইন। রবসিং সাইন কোথায় দেখা যায়? এটা অ্যাপেন্ডিসাইটিসের ক্ষেত্রে দেখা যায়। অর্থাৎ আমরা যদি দুটো অ্যাবডোমিনাল কোয়াড্রেন্ট রয়েছে এরকম ভাবে যদি ড্র করা হয় অ্যাবডোমিনাল কোয়াড্রেন্ট গুলোকে, তাহলে কোথায় রে ওই পাগলা, এই সুশোভন, সারা 10 মিনিট ঘুমাইনি বলে ঠিক আধ ঘন্টা ঘুমাইনি, খারাপ হয়ে যাবে। উঠ উঠ উঠ। অ্যাপেন্ডিসাইটিস লোকেশন। তাহলে এটা হচ্ছে রাইট লোয়ার কোয়াড্রেন্ট আর এটা হচ্ছে লেফট লোয়ার কোয়াড্রেন্ট। তাহলে লেফট লোয়ার কোয়াড্রেন্টে আমরা যদি প্রেস করি বা প্যালপেট করি তাহলে রাইট লোয়ার কোয়াড্রেন্টে পেশেন্ট পেইন ফিল করবে। ঠিক আছে। রবসিং সাইন ইজ পজিটিভ ইন। রবসিং সাইন কোথায় দেখা যায়? রবসিং সাইন অ্যাপেন্ডিসাইটিসে দেখা যায়। আমরা একটা অ্যাবডোমিনাল কোয়াড্রেন্টকে যদি 9টা ভাগে ভাগ করি, তাহলে 9টা ভাগে ভাগ করলে কি হয়, আমাদের যে কোয়াড্রেন্ট লেফট লোয়ার কোয়াড্রেন্ট অর্থাৎ এটা হচ্ছে যে রাইট লোয়ার কোয়াড্রেন্ট এবং এটা লেফট লোয়ার কোয়াড্রেন্ট। তো লেফট লোয়ার কোয়াড্রেন্টে যদি আমরা প্যালপেট করি তাহলে রাইট লোয়ার কোয়াড্রেন্টে পেশেন্ট পেইন ফিল করবে। এটাকেই রবসিং সাইন বলা হয়। A client admitted to the hospital with a subarachnoid hemorrhage has complaints of severe headache, nuchal rigidity, and projectile vomiting. The nurse knows lumbar puncture would be contraindicated in this client because of তাহলে এই পেশেন্টের লাম্বার পাংচার আমরা কেন করতে পারবো না? পেশেন্টের সাবঅ্যারাকনয়েড হেমারেজ রয়েছে এবং পেশেন্টের হেডেক কমপ্লেন হচ্ছে, নুকাল রিজিডিটি রয়েছে এবং প্রজেক্টাইল ভমিটিং হয়েছে। তাহলে কি কারণে আমরা এলপি এখানটায় করছি না? অপশন রয়েছে ভমিটিং কন্টিনিউস, intracranial pressure has increased, the client needs mechanical ventilation, আর blood is anticipated in the cerebrospinal fluid। যেহেতু এখানটায় পেশেন্টের একটা হেমারেজ রয়েছে এবং তার সাথে সাথে সিভিয়ার হেডেক রয়েছে, তাহলে আমাদেরকে ধরে নিতে হবে যে এখানটা ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার পেশেন্টের ইনক্রিজ রয়েছে এবং সেই কারণে আমরা লাম্বার পাংচার করতে পারবো না। The removal of entire breast, pectoralis major and minor muscles and neck lymph nodes, which is followed by skin grafting, is a procedure called। তো যেহেতু ব্রেস্টের রিমুভাল হচ্ছে তাহলে এটাকে ম্যাস্টেকটমি বলছি। তো এই যে প্রসিডিওর বলা রয়েছে যেখানে ব্রেস্ট রয়েছে, পেক্টোরালিস মেজর এবং মাইনর এবং নেকের লিম্ফ নোড গুলোকে রিমুভ করছি, তার সাথে সাথে স্কিন গ্রাফটিং, এটাকে আমরা রেডিক্যাল ম্যাস্টেকটমি বলি। সিম্পল ম্যাস্টেকটমি বলতে বোঝায় যেটা টোটাল ম্যাস্টেকটমি, অর্থাৎ এখানটায় চেস্ট ওয়াল মাসেল গুলোকে প্রিজার্ভ করে বাকি এন্টায়ার ব্রেস্ট, নিপল, অ্যারিওলা এবং ওভারলাইন স্কিন সমস্তটাকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে। মডিফাইড রেডিক্যাল ম্যাস্টেকটমির ক্ষেত্রে কি হয়, রেডিক্যাল ম্যাস্টেকটমির থেকে এটার মধ্যে ডিফারেন্স হচ্ছে যে এখানেও ওই যে চেস্ট ওয়ালের যে মাসেল গুলো রয়েছে, পেক্টোরালিস মেজর এবং মাইনর মাসেলস, এই মাসেলস গুলোকে আমরা রেখে দিচ্ছি, কিন্তু রেডিক্যাল ম্যাস্টেকটমিতে আমরা ওই ব্যাপারটা করি না। Mr. Ayan, age 54 years, with history of type 2 diabetes for 20 years, has been admitted to the hospital with chronic renal failure. When completing the initial assessment, which signs would indicate circulatory overload? তাহলে 54 ইয়ার্সের একজন পেশেন্ট আমরা পেয়েছি যার টাইপ 2 ডায়াবেটিস রয়েছে 20 ইয়ার্স ধরে এবং তার ক্রনিক রেনাল ফেলিয়ারও রয়েছে। তাহলে কোন অ্যাসেসমেন্ট দেখে আমরা বুঝবো যে সার্কুলেটরি ওভারলোড হচ্ছে? অপশন কি কি রয়েছে দেখি। অ্যাপ্রিহেনশন, পুয়ার টিস্যু টার্গার আর ব্র্যাডিকার্ডিয়া, অর্থাৎ হার্ট রেটটা কম হয়েছে। ইনক্রিজ ইন ব্লাড প্রেশার, অ্যাপ্রিহেনশন এন্ড শক, পেশেন্ট শকে যাচ্ছে আর ব্লাড প্রেশারটা বেশি। কুল, ড্রাই স্কিন, গ্যাস্ট্রিক ডিস্টেনশন আর প্লুরাল ইডিমা, প্লুরাল ইডিমা রয়েছে, গ্যাস্ট্রিক ডিস্টেনশন রয়েছে, ঠান্ডা স্কিন আর ড্রাই স্কিন। ওয়েট গেইন রয়েছে, কাফিং অফ স্প্রদি স্পুটাম এবং জুগুলার ভেন ডিস্টেনশন। আচ্ছা, অনেক রকমের অপশন আমরা দেখলাম, কিন্তু এই যে জুগুলার ভেন ডিস্টেনশন রয়েছে, জুগুলার ভেন ডিস্টেনশন এবং হচ্ছে যে এই যে ওয়েট গেইন, এই দুটো ইন্ডিকেট করছে সার্কুলেটরি ওভারলোডকে। The most common serious complication of peritoneal dialysis. পেরিটোনিয়াল ডায়ালিসিসের ক্ষেত্রে সব থেকে বেশি যে কমপ্লিকেশনস থাকে সেটা হলো পেরিটোনাইটিস।
ডায়াবেটিস ইনসিপিডাস ইজ কজড বাই দ্য ডেফিসিয়েন্সি অফ, এটা ইজি কোশ্চেন ছিল। ডায়াবেটিস ইনসিপিডাস হবে যদি অ্যান্টি ডায়াবেটিক হরমোনটা ডেফিসিয়েন্সি হয়, অর্থাৎ ডায়াবেটিক হরমোন মানে যেটা, ডায়াবেটিক্স মানে কি, যারা ইউরিন তৈরি করে, এবং অ্যান্টি ডায়াবেটিক মানে যারা ইউরিন প্রোডাকশনটাকে কম করবে। তো ডায়াবেটিস ইনসিপিডাসে ইউরিনটা বেশি প্রোডাকশন হয়, অর্থাৎ অ্যান্টি ডায়াবেটিক হরমোনের অ্যামাউন্টটা কমে যাচ্ছে। কার্নিং সাইন ইজ পজিটিভ ইন, এটাও খুবই ইজি কোশ্চেন। কার্নিং সাইন আমরা মেনিনজাইটিসের ক্ষেত্রে দেখি, কার্নিং সাইন এবং ব্রুজিনস্কি সাইন, তাই তো। নেক্সট কোশ্চেন দেখি, সাব diaphragmatic abdominal thrust performed to clear airway obstruction in the awake patient without ventilation is termed as, তাহলে সাব ডায়াফ্র্যাগমেটিক অ্যাবডোমিনাল থ্রাস্ট দিচ্ছি এবং এয়ারওয়ে অবস্ট্রাকশন হচ্ছে সেটা ক্লিয়ার করার জন্য, এটাকে হিমলিচ ম্যানুভার বলা হয়। যদি আপার এয়ারওয়েতে কোনো অবস্ট্রাকশন থাকে, কোনো কিছু চোকড হয়ে গেল বা আটকে গেল, তখন অ্যাবডোমিনাল থ্রাস্ট করে আমরা বের করি জিনিসটাকে, ওটাকে হিমলিচ ম্যানুভার বলে। An 18 years old boy is admitted in ITU with head injury, following which medication will be administered to him to prevent the development of cerebral edema. Cerebral edema যাতে না ডেভেলপ হয় তার জন্য আমরা কি দিতে পারি? ল্যাসিক্স, ম্যানিটল, অ্যামাইনোফাইলিন আর অল অফ দ্য অ্যাবভ। ল্যাসিক্স লুপ ডায়াবেটিক্স আর ম্যানিটল হচ্ছে অসমোটিক ডায়াবেটিক্স। তো সেই জন্য সেরিব্রাল ইডিমা বা ধরো তোমার হেড ইনজুরি কোনো পেশেন্ট হচ্ছে, সিভিয়ার কোনো পেশেন্ট হচ্ছে, এরকম কোনো পেশেন্ট থাকলে তাদেরকে আমরা সবসময় ম্যানিটলটা প্রেফার করে থাকি সেরিব্রাল ইডিমা যাতে না হয় প্রিভেন্ট করার জন্য। পাইলোকার্পিন ড্রপস আর ইন্ডিকেটেড ইন দ্য ট্রিটমেন্ট অফ, পাইলোকার্পিনের ড্রপ আমরা গ্লকোমার জন্য দিয়ে থাকি। A very low birth weight baby whose birth weight is 2.5 কেজি হচ্ছে নর্মাল, তো তার থেকে কম হলে আমরা লো বার্থ ওয়েট বলি। ভেরি লো বার্থ ওয়েটের জন্য লেস দেন 1500 গ্রাম। হোয়াট ইজ দ্য নর্মাল বডি টেম্পারেচার অফ আ নিউবর্ন? একজন নিউবর্নের জন্য নর্মাল বডি টেম্পারেচার 36.5, তার থেকে কম হলে আমরা সেটাকে হাইপোথার্মিয়া বলি। তো 36.5 থেকে 37.5 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারটাকে নর্মাল বডি টেম্পারেচার বলা হয়। TOF is combination of all except, TOF বা tetralogy of Fallot, তার মধ্যে কি কি থাকে? VSD ventricular septal defect থাকে, overriding of aorta থাকে, রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি থাকে, পেটেন্ট ডাক্টাস আর্টেরিওসাস কিন্তু থাকে না। তার পরিবর্তে কি থাকে? পালমোনারি স্টেনোসিস, পালমোনারি স্টেনোসিস, এই চারটেকে নিয়ে টেট্রালজি অফ ফ্যালট হয়। ফার্স্ট ডোজ অফ ভিটামিন এ while supplementation to an infant should be, প্রথমে আমরা 1 lakh ইউনিট দিই এবং তারপর থেকে 2 lakh ইউনিট দেওয়া হয়। কুইন্সি মিনস, কুইন্সি মানে কি বোঝায়? কুইন্সি মানে বলতে বোঝায় পেরিটনসিলার অ্যাবসেস। বাইডেক্সট্রাস রিচ অ্যাচিভড অ্যাট দ্য এজ অফ, বাইডেক্সট্রাস রিচ বলতে যখন বাচ্চা দুটো হাত সামনের দিকে এগিয়ে কোনো জিনিসকে ধরতে চাইছে তখন। তো সেটা কবে হবে? সেটা নিয়ারলি 4 to 5 মান্থসে হয়। এখানটায় যেহেতু 4 মান্থস রয়েছে, 5 মান্থসের অপশন নেই, সেই জন্য এটার অ্যান্সার 4 মান্থস হচ্ছে। স্কারলেট ফিভার অকার্স ডিউ টু, স্কারলেট ফিভার কার জন্য হয়? স্কারলেট ফিভার হয় গ্রুপ এ বিটা হিমোলাইটিস স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন, এটাই স্কারলেট ফিভারের কজ। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট সিন ইন নেফ্রোটিক সিন্ড্রোম, নেফ্রোটিক সিন্ড্রোমের মধ্যে আমরা কি দেখতে পাই না? ইডিমা নেফ্রোটিক সিন্ড্রোমে থাকে, প্রোটিন ইউরিয়া থাকে, হাইপোপ্রোটিনেমিয়া, যেহেতু প্রোটিন বডি থেকে বেরিয়ে যাচ্ছে সেই জন্য হাইপারপ্রোটিনেমিয়া থাকে, হাইপোকোলেস্টেরিমিয়া, না কোলেস্টেরলের পরিমাণ বেড়ে যায়, হাইপার লিপিডেমিয়া হয়, তো এখানটায় হাইপোকোলেস্টেরিমিয়াটা থাকে না, এটা অ্যান্সার হবে, এখানে একটা নট রয়েছে। কোয়াশিওকো ট্রায়াড ইনক্লুডস অল এক্সেপ্ট, কোয়াশিওকো ট্রায়াডের মধ্যে কোনটা থাকে না? সাইকোমোটর চেঞ্জেস, হাইপোগ্লাইসেমিয়া, ইডিমা আর গ্রোথ রিটার্ডেশন। কোয়াশিওকো ট্রায়াডের যে থাকে তিনটে জিনিস মেন, তার মধ্যে ইডিমা থাকে, ডার্মাটোসিস থাকে যেখানে স্কিন চেঞ্জেস দেখা যায়, ফ্ল্যাকি পেন ডার্মাটাইটিস বলি আমরা, আর একটা থাকে চেঞ্জেস ইন হেয়ার কালার আর টেক্সচার, যেখানে স্পার্স, সিল্কি এবং ইজি টু প্লাকেবল হেয়ার থাকে। তো এই তিনটে জিনিস থাকে, কিন্তু হাইপোগ্লাইসেমিয়া কোথাও থাকে না, তো সেই জন্য এখানে অ্যান্সার হাইপোগ্লাইসেমিয়া হবে, এখানে এক্সেপ্ট বলেছিল। অ্যান্টেরিয়র ফন্টানেলিস ক্লোজেস অ্যাস, এটা খুবই সহজ কোশ্চেন। অ্যান্টেরিয়র ফন্টানেলি ক্লোজ হয় 18 to 24 মান্থস অফ এজেস, 1.5 থেকে 2 বছর বয়সে ক্লোজ হয়।
ইমোশনাল রিলিজ অর ডিসচার্জ আফটার রিকলিং আ পেনফুল এক্সপিরিয়েন্স। একটা পেনফুল এক্সপিরিয়েন্স আমি মনে করলাম এবং তারপরে সেটাকে আমি রিলিজ করছি বা ডিসচার্জ করছি। এটাকে কি বলা হয়? এটাকে অ্যাবরিয়েকশন বলা হয়। অ্যাম্বিভ্যালেন্স মানে হচ্ছে যে কোনো একটা অবজেক্টের প্রতি গুড ফিল বা ব্যাড ফিল দুটো একসাথে কাজ করছে, মানে খুশি হব কি হব না এরকম একটা ব্যাপার, সেটাকে বলা হয়। অ্যাপ্যাথি মানে কোনো রিয়াকশন নেই সেটা বোঝায়। অ্যাফেক্ট মানে একটা ইমোশনাল যে এক্সপ্রেশন বা ইমোশনাল যে রিয়াকশন সেটাকে অ্যাফেক্ট বলা হয়। আর অ্যাবরিয়েকশনটা বললাম। ইনএবিলিটি টু হ্যাভ গোল ডিরেক্টেড অ্যাসোসিয়েশন অফ থট, অর্থাৎ আমরা যেটা চিন্তা করছি সেই চিন্তাটা আলটিমেটলি গোলে পৌঁছচ্ছে না, এটাকে কি বলা হয়? তো এটাকে ট্যানজেনশিয়ালিটি বলা হয়, যখন সবকিছু জড়িয়ে গেল আর যদি আবার জড়িয়ে যাওয়ার পরে আবার ঘুরে ফিরে আসি তাহলে সেটাকে সার্কামস্ট্যান্সিয়ালিটি বলি। থেরাপিউটিক লেভেল অফ ব্লাড লিথিয়াম। ব্লাড লিথিয়ামের থেরাপিউটিক লেভেল কি? এখানটায় 0.6 থেকে 1.2 মিলি ইকুইভ্যালেন্টও রয়েছে, আবার 0.8 থেকে 1.2 রয়েছে। তো এই দুটোই অ্যান্সার হওয়া পসিবল, সেই জন্য এই কোশ্চেনটাকে বোর্ড থেকে ক্যান্সেল করা হয়েছে। অটিজম মেনলি ইনভলভস, অটিজমের মধ্যে কি থাকে? অটিজমের মধ্যে ওভার অ্যাক্টিভিটি আর ইনঅ্যাটেনশন থাকে না, পুয়ার ইটিং স্কিল থাকে না, পুয়ার ইন্টেলিজেন্স থাকে না, পুয়ার কমিউনিকেশন থাকে। অটিজমের বাচ্চারা কমিউনিকেট করতে চায় না, নিজের মধ্যে থাকে এবং নিজের মতো করে অ্যাক্টিভিটি করে, একা একা থাকে, একা একা কাজ করতে পছন্দ করে, কিন্তু বাকি আর কোনো কিছু তাদের চেঞ্জেস মানে ধরো মেন্টাল রিটার্ডেশন রয়েছে বা কোনো কিছু করতে পারছে না এসব কিছু হয় না, শুধুমাত্র সে কারোর সাথে কথা বলতে পছন্দ করে না বা কারোর সাথে মিশতে পছন্দ করে না। চেজিং দ্য ড্রাগন রেফার্স টু দ্য স্মোকিং অফ নিকোটিন, হেরোইন, হারিস আর ভাং। চেজিং দ্য ড্রাগন একটা টার্মিনোলজি, এই টার্মিনোলজিটা হেরোইনের জন্য ইউজ করা হয়। People with schizophrenia who has thought disorder, hallucination and delusion are said to be schizophrenia। যে সমস্ত পেশেন্টদের মধ্যে থট ডিসঅর্ডার, হ্যালুসিনেশন বা ডিলিউশন এগুলো দেখা যায় সেগুলোকে কি বলা হয়? ইন্ট্রুসিভ সিমটমস, এক্সট্রুসিভ সিমটমস, পজিটিভ এবং নেগেটিভ সিমটম। আমরা সিজোফ্রেনিয়াতে পজিটিভ এবং নেগেটিভ সিমটম পড়েছি। তো পজিটিভ সিমটম মানে যে সমস্ত সিমটমস গুলো নর্মালের থেকে একটু বেশি হয় সেগুলোকে পজিটিভ বলা হয়, আর যেগুলো নর্মালের থেকে কম হয় সেগুলোকে আমরা নেগেটিভ বলি। তো হ্যালুসিনেশন মানে আমরা বেশি বেশি দেখছি, অর্থাৎ যেটা নেই সেটাও দেখে নিচ্ছি। থট ডিসঅর্ডার মানে আমার যে থট বা চিন্তা ভাবনা রয়েছে সেখান থেকে কিছু চেঞ্জেস আসছে, সেখানে আমি একটু বেশি ভেবে নিচ্ছি, যেমন ধরো প্যারানয়েড থটস আসছে বা কোনো নেগেটিভ থটস আসছে এগুলো। তো সেগুলো সমস্ত পজিটিভ সিমটমস এর মধ্যে পড়ে। তাহলে এখানে থট ডিসঅর্ডার, হ্যালুসিনেশন, ডিলিউশন এগুলো সমস্ত পজিটিভ সিমটম। নেগেটিভ সিমটমের মধ্যে কি আসে? যেমন যেগুলো কম, যেমন ধরো অ্যালোজিয়া রয়েছে, রিডিউস স্পিচ, অ্যাভোলিশন রয়েছে, ল্যাক অফ মোটিভেশন, তারপরে অ্যানহেডোনিয়া রয়েছে যেখানে ডিফিকাল্টি এক্সপ্রেসিং প্লিজার, এগুলো সমস্ত নেগেটিভ সিমটমের মধ্যে পড়ে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন রয়েছে, আ পার্সন হ্যাজ অল্টারনেটিং পিরিয়ড অফ ইলেশন অ্যান্ড ডিপ্রেশন। ডিউরিং ইলেশন হি ইজ ফুল অফ এনার্জি, চেয়ারফুল, অ্যান্ড ডিউরিং ডিপ্রেশন হি ইজ সাইলেন্ট অ্যান্ড টায়ার্ড। দিস সিমটমস আর, তাহলে ইলেশন রয়েছে এবং ডিপ্রেশন রয়েছে, অর্থাৎ ম্যানিয়া এবং ডিপ্রেশন দুটো পরপর একসাথে সিকোয়েন্স ওয়াইজ আসছে। ম্যানিয়া এবং ডিপ্রেশন বলতে পারি, এটা যখন সিকোয়েন্স ওয়াইজ সাইকেলের মতো চলতে থাকে তখন এটাকে আমরা সাইক্লোথাইমিক পার্সোনালিটি বলি। তাহলে অ্যান্সার সাইক্লোথাইমিক পার্সোনালিটি হবে। An individual is aware of the stimuli but he is trying to oppose these actively or passively. ইন্ডিভিজুয়াল স্টিমুলি সম্পর্কে অ্যাওয়ার রয়েছে কিন্তু সে সেটাকে অপোজ করছে অ্যাক্টিভলি বা প্যাসিভলি। ইট ইজ ফ্রিকুয়েন্টলি এক্সপ্রেসড ইন ফর্ম অফ মিউটিজম অর রিফিউজাল অফ ফুড। হয় সে কোনো কথা বলছে না, মিউট হয়ে রয়েছে, বা সে খাবার দাবার খাচ্ছে না, রিফিউজ করছে। দ্য টার্ম ইজ ইউজড ফর দিস মোটর অ্যাক্টিভিটি ইজ রিপিটিশিয়াস বিহেভিয়ার, নেগেটিভিজম, কম্পালশন, অটোমেটিক বিহেভিয়ার। তাহলে এখানে যে অপশনগুলো রয়েছে তার মধ্যে নেগেটিভিজম মানে হচ্ছে যখন সমস্ত কিছুতে না বলা হয়, কোনো কিছুই করতে চাইছি না, হয় কথা বলছি না বা কোনো রেসপন্স করছি না, বা আমাকে যেটাই বলা হচ্ছে না কেন আমি সেখানটায় না বলে দিচ্ছি। তাহলে এখানে পেশেন্ট তাই করছে, হয় মিউটিজম রয়েছে বা ফুড রিফিউজ করছে বা তার সমস্ত রকম কাজকর্মকে অপোজ করছে, এটা তাহলে নেগেটিভিজম হবে। হুইচ ইজ নট আ কমন সিমটম অফ ডিপ্রেশন, ডিপ্রেশনের কমন সিমটম কোনটা নয়? ডিলিউশন রয়েছে, ল্যাথার্জি রয়েছে, ইনসমনিয়া রয়েছে আর পুয়ার অ্যাপিটাইট রয়েছে। তাহলে ডিপ্রেশন মানে সেখানটায় কি কি থাকবে? ল্যাথার্জি তো থাকবেই, মানে ডিপ্রেশনের পেশেন্টরা কিরকম ভাবে হয়,
ওটলেসনেস, হোপলেসনেস, হেল্পলেসনেস, তাই না? তাহলে ল্যাথার্জি কাজ করছে, অ্যাপেটাইট কাজ মানে খাওয়া দাওয়ার কোনো ইচ্ছে নেই, ইনসমনিয়া ঘুম হচ্ছে না, এটা থাকবে। কিন্তু ডিলিউশনটা আমরা কোথায় দেখতে পাই? ডিলিউশন মানে ফিক্স ফলস বিলিফ, তাই তো? তাহলে ফিক্স ফলস বিলিফের সাথে ডিপ্রেশনের কিন্তু কোনো সম্পর্ক নেই, তাই না? সিজোফ্রেনিয়ার ক্ষেত্রে আমরা ডিলিউশন দেখতে পাই, ম্যানিয়াতেও কিছু কিছু গ্র্যান্ডিওস ডিলিউশন দেখা যায়। ডিপ্রেশনের ক্ষেত্রে একদমই ডিলিউশন হয় না বললে ভুল হবে, যেমন নিহিলিস্টিক ডিলিউশন, সামান্য পরিমাণ কোনো কোনো ডিপ্রেশনের পেশেন্টদের ক্ষেত্রে দেখা যেতে পারে যে আমার কোনো অস্তিত্ব নেই বা আমার কোনো প্রয়োজনীয়তা নেই, এরকম নিহিলিস্টিক ডিলিউশন, যেখানে পেশেন্ট মনে করছে যে আমি কোনো কিছুই এক্সিস্ট করে না, তাই না? তো সেটা হতে পারে, কিন্তু সেটা খুবই রেয়ার কেস, তাই না? তো এখানটায় কমন সিমটমস বলেছে, তো কমন সিমটমস এর মধ্যে ডিলিউশন পড়ে না। কনস্ট্যান্ট ফিলিং অফ ফিয়ার অ্যান্ড অ্যাপ্রিসিয়েশন ইজ ডায়াগনোজড অ্যাট। কনস্ট্যান্ট ফিলিং রয়েছে ফিয়ার, সবসময় একটা ভয় লাগছে। তাহলে হাইপোম্যানিক রয়েছে, যেটা ফিয়ারের সাথে রিলেটেড নয়, ইম্পালসিভিটিও নয়, ডিপ্রেশনও নয়, এখানে অ্যাংজাইটি রয়েছে। তাহলে এটা অ্যাংজাইটি হবে, কারণ একটা কনস্ট্যান্ট ফিলিং অফ ফিয়ার। ফোবিয়া রয়েছে, ফোবিয়াতেও ফিয়ার হয়, তবে সেটা একটা কোনো একটা অবজেক্টের প্রতি ফিয়ার, কিন্তু সেটা কনস্ট্যান্ট হবে না, তাই না? কনস্ট্যান্ট ফিয়ার মানে যেটা কোনো কারণ ছাড়াই এমনি ভয় লাগছে, যেমন সামনে পরীক্ষা আসছে তার জন্য একটা সবসময় একটা ভয় কাজ করছে, তো সেটাকে আমরা অ্যাংজাইটি বলছি। ফোবিয়া হলে কিরকম বলতাম, যেমন কোনো একটা অবজেক্ট, একটা আরশোলা সামনে চলে এলো বা একটা টিকটিকি সামনে চলে এলো, সাথে সাথে ফোবিয়া হচ্ছে, ওটাকে ফোবিয়া বলা হয়, ঠিক আছে? Psychotropic medications that block the acetylcholine receptors may result one of the following side effects. Acetylcholine receptor block করে যে সমস্ত সাইকোট্রপিক মেডিকেশন, সেখানে কি কি সাইড এফেক্ট হতে পারে বা কোন সাইড এফেক্টটা হবে? ড্রাই মাউথ রয়েছে, সেক্সুয়াল ডিসফাংশন রয়েছে, নজিয়া এবং প্রায়াপ্রিজম। যে সমস্ত ড্রাগ ব্লক দ্য অ্যাসিটাইলকোলিন রিসেপ্টর, অর্থাৎ অ্যাসিটাইলকোলিনকে ব্লক করে, সেগুলোকে আমরা কি গ্রুপ অফ ড্রাগ বলি? অ্যান্টি কোলিনার্জিক। কোলিনার্জিক। তাহলে এখানে আমাকে জানতে চেয়েছে যে অ্যান্টি কোলিনার্জিক ড্রাগের সাইড এফেক্ট কোনটা। অ্যান্টি কোলিনার্জিক ড্রাগের কমন সাইড এফেক্টের মধ্যে ড্রাই মাউথ রয়েছে, ব্লাড ভিশন রয়েছে, কনস্টিপেশন হয়, ইউরিনারি রিটেনশন হয়। তো এখানে আমার অপশনের মধ্যে ড্রাই মাউথ রয়েছে, তাহলে এটা অ্যান্সার হবে। মোস্ট কমন কমপ্লিকেশন অফ একটোপিক প্রেগনেন্সি। একটোপিক প্রেগনেন্সির মোস্ট কমন কমপ্লিকেশন কি হবে? পেন রয়েছে, ভেজাইনাল ব্লিডিং রয়েছে, ইনফেকশন এবং অ্যামেনোরিয়া। একটোপিক প্রেগনেন্সিতে সব থেকে বেশি বা মোস্ট কমন কমপ্লেন যেটা থাকে সেটা হচ্ছে পেন থাকে, কারণ যেহেতু একটা অন্য জায়গাতে ইমপ্ল্যান্টেশন হয়েছে, সেই জন্য পেন সবসময় পারসিস্ট থাকবে। এবং তোমরা দেখবে খেয়াল করে যে একটোপিক প্রেগনেন্সি যে সমস্ত পেশেন্টরা, তারা কিন্তু প্রেগনেন্সি পজিটিভের থেকে পেন অ্যাবডোমেন নিয়ে ফার্স্ট কমপ্লেন করে। সেই কারণেই যখনই কোনো পেশেন্ট আসে পেন অ্যাবডোমেন নিয়ে, তো সেখানে আমাদেরকে একটোপিক প্রেগনেন্সির কথাটাও কিন্তু মাথায় রাখতে হয়। সাইন্স অফ ম্যাগনেসিয়াম সালফেট টক্সিসিটি ইনক্লুড অল অফ দিস এক্সেপ্ট। তাহলে ম্যাগনেসিয়াম সালফেট আমরা দিই কখন দিই? এক্লাম্পসিয়া ম্যানেজমেন্টের জন্য। তাহলে এক্লাম্পসিয়া ম্যানেজমেন্টের জন্য আমরা যে ম্যাগনেসিয়াম সালফেট দিচ্ছি সেটা টক্সিসিটি হচ্ছে কিনা সেটা দেখার জন্য আমরা কিছু জিনিসপত্র নোট করি, তাই না? তো সেখানটার মধ্যে কোনটা পড়ে না, এখানে একটা এক্সেপ্ট বলেছে। তো দেখো, রেসপিরেটরি রেট লেস দেন 12 ব্রিথ পার মিনিট, এটা যদি হয় তাহলে বুঝতে হবে টক্সিসিটি হচ্ছে। নিজ আর ক্যাপসিন, এটাও টক্সিসিটির সাইন। ইউরিন আউটপুট মোর দেন 30 ml পার আওয়ার, এখানে মোর দেন নয়, অ্যাকচুয়ালি লেস দেন হয়, তাহলে এটা ভুল রয়েছে। সিরাম ম্যাগনেসিয়াম লেভেল 4 to 7 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার, এটাও ঠিক হয়েছে। তাহলে অ্যান্সার এখানটা অপশন সি হবে, কারণ ইউরিন আউটপুট যখন লেস দেন 30 ml পার আওয়ার হয়, তখন আমরা বুঝি যে ওখানে ম্যাগনেসিয়াম টক্সিসিটি হচ্ছে। বেস্ট প্যারামিটার ফর এস্টিমেশন অফ ফিটাল এজ বাই আল্ট্রাসাউন্ড ইন থার্ড ট্রাইমেস্টার। থার্ড ট্রাইমেস্টারে আমরা ফিটাল এজ কিভাবে বুঝবো? আল্ট্রাসাউন্ড করে। এখানে অপশন রয়েছে ফিমার লেন্থ, বাইপ্যারাইটাল ডায়ামিটার, অ্যাবডোমিনাল সার্কামফারেন্স আর চেস্ট সার্কামফারেন্স। চেস্ট সার্কামফারেন্স বা অ্যাবডোমিনাল সার্কামফারেন্স থেকে আমরা ফিটাল এজের এস্টিমেশন করি না। ফিমার লেন্থ রয়েছে এবং বাইপ্যারাইটাল ডায়ামিটার রয়েছে। তবে যেহেতু এখানে থার্ড ট্রাইমেস্টার মেনশন করেছে, তাই থার্ড ট্রাইমেস্টারে আমাদের ফিমার লেন্থ যেটা, ওটা বেস্ট প্যারামিটার থাকে। হাইপারেমেসিস গ্র্যাভিডেরাম মে অকার বিকজ অফ এক্সেস, এটা তো কমন কোশ্চেন ছিল। হাইপারেমেসিস গ্র্যাভিডেরাম মানে যেখানে এক্সেসিভ ভমিটিং হয় মায়ের, তাই না? তাহলে এটা কিসের জন্য হয়? এইসিজি, হিউম্যান কোরিওনিক গনাডোট্রপিনের জন্য হয়। The clinical entity where the process of abortion has started but has not progressed to a state from which recovery is not possible. তাহলে অ্যাবর্শনটা শুরু হয়েছে কিন্তু এখনো এমন জায়গা অবধি পৌঁছয়নি যেখানে রিকভারি করা পসিবল নয়। তাহলে এটা কি ধরনের অ্যাবর্শন?
এখানে অপশনে রয়েছে থ্রিটেন অ্যাবর্শন, যেটা আমার অ্যান্সার হবে। বাকি রয়েছে ইনএভিটেবল অ্যাবর্শন। ইনএভিটেবল বলতে কি বোঝায়? ইনএভিটেবল বলতে বোঝায় যেটা অবশ্যম্ভাবী, অর্থাৎ অ্যাবর্শন হয়ে গেছে, যেখানে আর পসিবল নয় ওটাকে কন্টিনিউ করা, সেটাকে ইনএভিটেবল বলা হয়। মিসড অ্যাবর্শন মানে বোঝায় যেখানে অ্যাবর্শন অলরেডি হয়ে গেছে কিন্তু মা বুঝতে পারেনি, সেটাকে মিসড বলা হয়, মিস হয়ে গেছে। আর কমপ্লিট অ্যাবর্শন অর্থাৎ যখন অ্যাবর্শনও হয়ে গেছে এবং টোটাল প্রোডাক্ট অফ কনসেপশন এক্সপেল আউট হয়ে গেছে, সেটাকে কমপ্লিট অ্যাবর্শন বলা হয়। অ্যাবর্শনের টাইপগুলো ইম্পর্টেন্ট এবং এখান থেকেও এক্সামে কিন্তু কোশ্চেন আসে, যেমন এখানে এসেছে। তো অ্যাবর্শনের বাকি যে টাইপগুলো রয়েছে সেগুলোও তোমরা কিন্তু ভালো করে পড়ে রেখো। প্রোল্যাকটিন ইজ রিলিজ ফ্রম, প্রোল্যাকটিন কোথা থেকে রিলিজ হয়? প্রোল্যাকটিন অ্যান্টিরিয়র পিটুইটারি থেকে রিলিজ হয়। এবং প্রোল্যাকটিন হরমোন আমাদের কি কাজে লাগে? মিল্ক প্রোডাকশন করে। ওসিএন্ডার সাইন মিনস, ওসিএন্ডার সাইন বলতে কি বোঝায়? যেখানে ল্যাটারাল ফনিক্সে আমরা একটা পালসেশন ফিল করতে পারি, তাহলে এটা অপশন সি অ্যান্সার হবে। ব্লুইশ ডিসকালারেশনকে কি বলা হয়? এটাকে জ্যাকুইমার সাইন বলে। সফটেনিং অফ সার্ভিসকে আমরা কি বলি? হেগার সাইন বলি। আর ফিটাল পার্টস ফেল্ট অন অ্যাবডোমিনাল এক্সামিনেশন, এটা তো ফিটাল প্যালপেশন যখন আমরা করি বা অ্যাবডোমিনাল প্যালপেশন করি সেখান থেকে পাই, এটার জন্য কোনো পার্টিকুলার সাইন নেই। তাহলে ব্লুইশ ডিসকালারেশনকে কি বললাম? জ্যাকোইমার সাইন, JACQUEMIERS। তবে জ্যাকোইমার সাইনকে আরো একটা নাম রয়েছে, এটাকে চ্যাডউইক সাইনও বলা হয়। চ্যাডউইক সাইন এটা কি? এটা একটা প্রিজাম্পটিভ সাইন। তো এখানে কি হয়? ভেস্টিবিউল এবং অ্যান্টেরিয়র ভেজাইনাল ওয়ালে একটা ডাস্কি হিউই তৈরি হয়, তাই না? এবং এটা ব্লুইশ বা পার্পলিশ এরকম কালারের একটা ডিসকালারেশন হয়। কেন হয় এটা? এটা তোমার ওই এরিয়াতে ব্লাড ফ্লোটা ইনক্রিজ হওয়ার জন্য এই সাইনটা আমরা দেখতে পাই, যেটা 8 উইকস অফ প্রেগনেন্সিতে দেখা যায়। আর সফটেনিং অফ সার্ভিসকে কি বললাম? হেগার সাইন। নেক্সট কোশ্চেন, আইডিয়াল টাইম ফর কপার টি ইনসারশন ইজ, কপার টি ইনসারশনের আইডিয়াল টাইম কোনটা? 4 to 5 days prior to menstruation, 7 days after menstruation, any time of menstrual period, নাকি 4 to 5 days of menstruation? মেনস্ট্রুয়াল সাইকেল স্টার্ট হওয়ার পরে 4 to 5 ডেজটাকে আমরা সেফ ধরে নিই। তাহলে 4 to 5 days অফ মেনস্ট্রুয়েশনকে কপারটির আইডিয়াল ইনসার্শন টাইম বলা হয়। কেন? কারণ এই সময় সার্ভিক্সটা খানিকটা ওপেন থাকে বলে এটা ইজিলি ইনসার্ট করা যায়। প্লাসেন্টা প্রিভিয়া ইন হুইচ প্লাসেন্টা কমপ্লিটলি কভার্ড দ্য ইন্টারনাল ওএস ইজ নোন অ্যাজ, তাহলে প্লাসেন্টা প্রিভিয়া যেখানে কমপ্লিটলি প্লাসেন্টাটা ইন্টারনাল ওএস এর উপরে বসে রয়েছে, তো এটাকে সেন্ট্রাল প্লাসেন্টা প্রিভিয়া বলে। এটা আগের বছরের কোশ্চেনও এরকম টাইপের একটা কোশ্চেন ছিল প্লাসেন্টা প্রিভিয়া থেকে। ইন RH ইনকম্প্যাটিবিলিটি দ্য কালার অফ অ্যামনিওটিক ফ্লুইড ইজ, RH ইনকম্প্যাটিবিলিটিতে অ্যামনিওটিক ফ্লুইডের কালার চেঞ্জ হয়ে কিরকম হয়? এটা গোল্ডেন কালারের হয়ে যায়। গ্রিন কালারের অ্যামনিওটিক ফ্লুইড আমরা কখন পাবো? যখন মেকোনিয়াম স্টেন্ড হয়ে যাবে তখন, কারণ মেকোনিয়ামের কালারটা গ্রিনিশ হয়। ডার্ক ব্রাউন কখন হবে? যদি ইন্ট্রাইউটেরাইন ফিটাল ডেথ হয়ে যায়, তাহলে সেটা ডার্ক ব্রাউন বা কফি কালারের হয়ে যায়। আর গ্রিনিশ ইয়েলো কখন হয়? গ্রিনিশ ইয়েলোটাও মেকোনিয়াম স্টেন্ড বলতে পারি। হাই লেভেল অফ ম্যাটার্নাল সিরাম আলফা ফিটোপ্রোটিন ইন্ডিকেটস, তো ম্যাটার্নাল সিরাম আলফা ফিটোপ্রোটিন যেটাকে MSAFP বলা হয় শর্টে, তো এটা কখন দেখা যায়? যখন নিউরাল টিউব ডিফেক্ট থাকে তখন আমরা MSAFPটা ইনক্রিজ বা হাই লেভেল দেখতে পাই। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট দ্য জব অফ আশা উইথ রেফারেন্স টু NRHM, ন্যাশনাল রুরাল হেলথ মিশনের আন্ডারে আশার কাজ কোনটা নয়? তো এখানে অপশন কি কি রয়েছে? অ্যাকম্পানিং ওমেন টু দ্য হেলথ ফেসিলিটি ফর আ অ্যান্টিনেটাল চেক আপ, অবশ্যই অ্যান্টিনেটাল চেক আপের জন্য আশা নিয়ে যায়। ইউজিং প্রেগনেন্সি টেস্ট কিটস ফর আর্লি ডিটেকশন অফ প্রেগনেন্সি, এটাও আশা করে। প্রোভাইডিং ইনফরমেশন অন নিউট্রিশন অ্যান্ড ইমিউনাইজেশন, হ্যাঁ এটাও আশার কাজ। কন্ডাক্টিং দ্য ডেলিভারি অফ বেবি, না এটা আশার কাজ নয়। আশা কি করে? আশা সেই মাকে কোনো ইনস্টিটিউশন বা হসপিটাল, দ্য নিয়ার বাই হসপিটাল অব্দি পৌঁছে দেওয়াটা আশার কাজ। যে যখনই মায়ের লেবার পেন স্টার্ট হচ্ছে তখন মাকে আশা ওয়ার্কার কি করে? হসপিটালে পৌঁছে দেয়, ওটা আশার কাজ, কিন্তু ডেলিভারি করা আশার কাজ নয়। তাহলে অ্যান্সারে একটা নট যেহেতু ছিল, অ্যান্সার অপশন ডি হবে। PMJAY ইজ অ্যাক্রোনিম ফর, PMJAY হচ্ছে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, অপশন এ অ্যান্সার। জিরো ইনসিডেন্স ইজ, এটাও একটা কমন কোশ্চেন। জিরো ইনসিডেন্স কি? জিরো ইনসিডেন্স মানে হচ্ছে এলিমিনেশন অফ ডিজিজ, যখন ডিজিজ এলিমিনেশন হয়ে যায় তখন আর কোনো ইনসিডেন্স থাকে না, তাহলে ওটাকে জিরো ইনসিডেন্স বলা হয়।
নেক্সট কোশ্চেন রয়েছে, আমরা লাস্ট পাতায় চলে এসেছি। ফার্স্ট কেস কামস টু নোটিস অফ ফিজিশিয়ান ইজ কল্ড। যে কেসটা প্রথম ফিজিশিয়ান দেখতে পাচ্ছে সেটাকে কি কেস বলা হয়? প্রাইমারি কেস, ইন্ডেক্স কেস, সেকেন্ডারি কেস নাকি রেফার কেস? যেহেতু আমরা প্রথম দেখতে পাচ্ছি, প্রথম কেস আসছে, তো সেটাকে প্রাইমারি বলি না, আমরা ইন্ডেক্স কেস বলি। প্যাপসমিয়ার ইজ অ্যান এক্সাম্পল অফ। প্যাপসমিয়ারের এক্সাম্পল কিসের? এটা অনেকবার বোঝানো হয়েছে। প্যাপসমিয়ার সেকেন্ডারি লেভেল অফ প্রিভেনশন, কারণ ডিজিজ অলরেডি তৈরি হয়েছে এবং সেখান থেকে আমরা এটা একটা কনফার্মেটরি টেস্ট হিসেবে ইউজ করছি, তো এটা সেকেন্ডারি লেভেল অফ প্রিভেনশন। হুইচ ওয়ান অফ দ্য জুনোটিক ডিজিজ? তাহলে এগুলোর মধ্যে জুনোটিক ডিজিজ কোনটা? হাইডাটিস সিস্ট, ম্যালেরিয়া, ফাইলেরিয়াসিস এবং ডেঙ্গু ফিভার। হাইডাটিস সিস্ট এটা একটা জুনোসিস ডিজিজ। জুনোটিক ডিজিজ বলতে বোঝায় যেগুলো অ্যানিমেল থেকে আমাদের কাছে আসে, অ্যাক্সিডেন্টালি চলে আসছে, সেগুলোকে জুনোটিক ডিজিজ বলে। তো তার মধ্যে হাইডাটিস যে ডিজিজটা রয়েছে, এটা টেপ ওয়ার্ম রয়েছে, টেপ ওয়ার্ম, বিভিন্ন যে ওয়ার্ম ইনফেস্টেশন হয়, সেই টেপ ওয়ার্মের একটা স্টেজ, যখন লার্ভাল স্টেজ আমাদের হিউম্যানের মধ্যে চলে আসে, সেখান থেকে হাইডাটিস ফর্মেশন হয়। স্যাম্পল রেজিস্ট্রেশন সিস্টেম ইজ ডান ওয়ান্স ইন। স্যাম্পল রেজিস্ট্রেশন সিস্টেম কতদিন ছাড়া ছাড়া করা হয়? এটা 6 মান্থসের ইন্টারভ্যালে করা হয়ে থাকে। পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন শুড বি অ্যাডমিনিস্টার্ড। পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন কখন দেওয়া হয়? এটা 3 বার দেওয়া হয়। কখন কখন? 6 উইকস, 10 উইকস আর 14 উইকসে দেওয়া হয়। তো এখানে কি কি অপশন রয়েছে? উইদিন 6 উইকসে দেওয়া হয় না, অ্যাট বার্থেও দেওয়া হয় না, আফটার 6 মান্থ টু 3 ইয়ার্স নয়, এটা 1 বছরের মধ্যে দেওয়া হয়, আফটার 6 উইকস এবং লেস দেন 1 ইয়ার, এই টাইমের মধ্যে কমপ্লিট করতে হয়। 1 ইয়ার কমপ্লিট হয়ে গেলে আমরা আর পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন দিই না, এবং দুটো পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিনের মধ্যে অবশ্যই 4 উইকসের একটা গ্যাপ রাখতে হয়। দ্য হেডকোয়ার্টার্স অফ ইউনিসেফ ইজ ইন। ইউনিসেফের হেডকোয়ার্টার রয়েছে নিউ ইয়র্কে। উচেরেরিয়া ব্যাংক্রফটি ইজ দ্য কজেটিভ অর্গানিজম অফ। উচেরেরিয়া ব্যাংক্রফটি দিয়ে কোন ডিজিজ হয়? কালাজার, ফাইলেরিয়া, লেপ্রোসি, নান অফ দ্য অ্যাবভ। ফাইলেরিয়াতে উচেরেরিয়া ব্যাংক্রফটি থাকে। ভার্টিক্যাল ট্রান্সমিশন রেফার্স টু আ মোড অফ ট্রান্সমিশন অফ ডিজিজ এজেন্ট বাই দ্য এজেন্সি অফ। ভার্টিক্যাল ট্রান্সমিশন মানে যখন মায়ের থেকে বেবির মধ্যে ট্রান্সমিশন হচ্ছে, কিন্তু সেটা কিসের মাধ্যমে হচ্ছে? সেটা কোনো ব্লাডের মাধ্যমে হতে পারে বা কোনো ফুডের মাধ্যমে হতে পারে। তাহলে অপশনে রয়েছে প্লাসেন্টা, ব্লাড ট্রান্সফিউশন, ব্রেস্ট মিল্ক, এ অ্যান্ড সি। প্লাসেন্টার মাধ্যমে যে ট্রান্সমিশন হয় সেটাকে আমরা ভার্টিক্যাল ট্রান্সমিশন বলি। ব্রেস্ট মিল্কের মাধ্যমে যেটা হয় সেটাকেও ভার্টিক্যাল ট্রান্সমিশন বলি। কিন্তু ব্লাড ট্রান্সফিউশনে কি হয়, যে অন্য একটা মানুষের ব্লাড আমি অন্য যে কোনো মানুষকে একটা দিচ্ছি, তো সেটাকে আমরা ভার্টিক্যাল ট্রান্সমিশন বলি না। ব্লাড ট্রান্সফিউশনের মাধ্যমে যদি কোনো ডিজিজ এরকম ভাবে ট্রান্সমিশন হয়, তখন সেগুলোকে ট্রান্সফিউশন ট্রান্সমিটেড ইনফেকশন বলা হয়, টিটিআই। যার মধ্যে আমাদের হেপাটাইটিস বি, সি রয়েছে, এইচআইভি রয়েছে, কোনো ব্যাকটেরিয়া বা প্যারাসাইটস, এগুলোর যখন ডিজিজ কিছু আসে ব্লাড ট্রান্সফিউশনের মাধ্যমে, সেটাকে আমরা ভার্টিক্যাল না বলে টিটিআই বলে থাকি। ঠিক আছে, লাস্ট কোশ্চেন আজকে। দ্য হাইট অফ আ চাইল্ড বিকামস ডাবল ইন হিজ অর হার বার্থ ওয়েট অ্যাজ দ্য এজ অফ। হাইট কখন ডাবল হয়? হাইট ডাবল হয় 4 ইয়ার্স অফ এজে। আর ওয়েট কখন ডাবল হয়? ওয়েট ডাবল হয় 5 মান্থস অফ এজে, এবং ট্রিপল হয় 1 ইয়ার্স অফ এজে। তো আজকের কোশ্চেন এখানেই সমাপ্ত। থ্যাংক ইউ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করো, এবং খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে আরো একটি ভিডিও নিয়ে। তোমরা সবাই খুব ভালো থাকবে এবং মন দিয়ে পড়াশোনা করবে। বাই বাই।